সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিউ ইয়র্ক থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা কথা বলবো, আপনারা জানেন যে আর দুদিন পরেই আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ এই রাজনৈতিক দলটি যার অস্তিত্ব, যার আদর্শ, যার সূচনা লগ্ন বাংলাদেশের অভ্যুদয়ের আগে থেকেও সম্পর্কিত, সেই প্রাচীন দলটি ৭৬তম বছর পার করতে যাচ্ছে বা উন্নীত হতে যাচ্ছে। এই দলটি নানান সময় নানা কঠিন সংকট পাড়ি দিয়েছে, এখনো সেরকম একটি সংকট পাড়ি দিচ্ছে। সেই সংকট কবে কোন সংকটটি বেশি প্রতিকূলতার মধ্যে ছিল সে নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু বর্তমানে যে সংকট সেটি অনেকেই বলছেন তার অস্তিত্বের সংকট, সে কোনভাবে ফিরে আসবে সেই সংকট, এবং নেতৃত্বের সংকটও অনেকে অভিযোগ করছেন। এর মধ্যে এই দলটি গত 10 মাসে কি আত্মশুদ্ধির চেষ্টা করলো, কিংবা তাদের কোনো ভুল ছিল কিনা, কি ভুল হয়েছিল সেগুলো নিয়ে তারা কথা বলেছে কিনা পারস্পরিকভাবে, দলীয়ভাবে, এবং সেই ভুলগুলো উত্তরণের উপায় তারা কি বের করছে, এ নিয়ে এখন পর্যন্ত খুব সুস্পষ্ট কেউ আমাদেরকে জানায়নি। তবু আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব, একটা পোস্টমর্টম করব গত 10 মাসে আওয়ামী লীগের কি কি ভুল ছিল এবং সংশোধনেরই বাকি উপায় তাদের আছে। এই বিষয়টি নিয়ে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক, কানাডা থেকে রয়েছেন স্বগত আলী সাগর। আমার সঙ্গে আরো যুক্ত রয়েছেন তানভীর হায়দার লিংকন, তিনি রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক কর্মীও, একনিষ্ঠ কর্মীও। তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং আমার সঙ্গে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী। আপনাদের তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু সাইফুল আলম চৌধুরীকে বলবো, অনুরোধ করব আপনার ক্যামেরার ফ্রেমটা যদি একটু কষ্ট করে ঠিক করতেন, আপনাকে সেই অনুরোধ জানিয়ে শুরু করছি। প্রথমে আমি একটু যেতে চাই স্বগত আলী সাগর, আপনার কাছে, যে আওয়ামী লীগের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, নানান রকম আয়োজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার বিবেচনায় আওয়ামী লীগ এই গত 10 মাসে কি শিখেছে, কি তাদের ভুল ছিল, এই বিষয়ে তারা পারস্পরিক কোনো আলাপ আলোচনা করেছে কিনা, বা আপনি কি দেখছেন গত 10 মাসের আওয়ামী লীগকে আপনি কেমন দেখছেন? অনেক ধন্যবাদ সুলতানা, চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য। আমার সঙ্গে ডক্টর সাইফুল হাসান, আমার এক সময়কার সহকর্মী, তানভীরের সঙ্গে আমার আজকে প্রথম পরিচয়। আওয়ামী লীগকে নিয়ে সুলতানা, আমি তো প্রথমে একটা প্রশ্ন তুলতে চাই যে আওয়ামী লীগকে নিয়ে আমরা আলোচনা কেন করব? আওয়ামী লীগকে নিয়ে আমাদের আলোচনা করার আসলে আদৌ কোনো দরকার আছে কিনা? আমি এই প্রশ্নটি আমার দুজন সহ আলোচকের জন্য রাখলাম। আমি ঠিক এইভাবে দেখি যে আপনি ভূমিকাতে যে কথাটা বলার চেষ্টা বলেছেন যে বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা, কিংবা বাংলাদেশ, এই যে দেশটির জন্ম হয়েছে বা আমরা মানচিত্রে নতুন একটি দেশ পেয়েছি বাংলাদেশ, এই নতুন দেশের প্রতিষ্ঠার নেতৃত্বে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা। আমরা আওয়ামী লীগের উপর যত রকমের দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না কেন, তার যত সমালোচনা করি না কেন, তাকে যতভাবে মানে একটি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা করি না কেন, এই ঐতিহাসিক সত্য কিংবা এই ঐতিহাসিক বাস্তবতাটাকে অস্বীকার করা যাবে না বা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ঐতিহাসিক বাস্তবতা এবং সত্যকে স্বীকার করে আমাদের আলোচনায় ঢুকতে হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে গত 10 মাসে আওয়ামী লীগ কি ভুল করেছে, আওয়ামী লীগ ভুল করেছে কি শুদ্ধ করেছে সেটা বলবার, দেখবার, ব্যাখ্যা বিশ্লেষণ করবার, সেটি যাচাই বাছাই করা আমি কেউ না। আমি খুব দূর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখার একজন খুব সাধারণ মানুষ। বাংলাদেশে যেহেতু আমার দেশ, আমি সেই দেশের মানুষ, সেই দেশটাকে আমি ভালোবাসি, ফলে সেই দেশের সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুর দিকে আমি মনোযোগ রাখার চেষ্টা করি, এবং সেই মনোযোগ রাখার চেষ্টার জায়গা থেকে যেই দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে, যে দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, সেই দলটির বর্তমান পরিস্থিতির দিকে আমার মনোযোগ আছে। আরো একটি কারণে এই দলটির প্রতি আমার মনোযোগ আছে এই কারণে যে আমি যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, আমরা বাংলাদেশের রাজনীতিতে একটা, শুধু বাংলাদেশ কেন, আপনি বিশ্বের যে কোনো, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, আমি কানাডাতে থাকি, প্রত্যেকটি দেশের রাজনীতিতে, সমাজে একটা ভারসাম্য থাকতে হয়। সে ভারসাম্যটা কি? সে ভারসাম্যটা
ইকোনমিক একটা ইকুইলিব্রিয়াম যেমন থাকতে হয়, যে সমাজের মধ্যে নানা সেক্টরের যে মানুষগুলো থাকবে তাদের মধ্যে তার আর্থিক, অর্থনৈতিক, সামাজিক নানা কিছুতে একটা ভারসাম্য যেমন থাকতে হয়, আদর্শিক জায়গায় একটা ভারসাম্য থাকতে হয়। সেই ভারসাম্যটা কি? বাংলাদেশের মতো জায়গায় আমরা যেখানে বিবেচনা করি যে বাংলাদেশের, এটি পৃথিবীর আর কোনো দেশে হয়েছে কিনা আমি জানি না, বাট বাংলাদেশে এটি হচ্ছে বাস্তবতা যে আমরা বাংলাদেশের জন্মের জায়গাটা থেকে যদি সামনে যতটুকু অগ্রসর হয়েছি, আমরা কিন্তু একই সঙ্গে বাংলাদেশ সামনে এগিয়েছে। একদিকে যারা বাংলাদেশটাকে জন্ম দিয়েছে, যারা বাংলাদেশটাকে ভালোবেসেছে, যারা বাংলাদেশটাকে বাংলাদেশ হিসাবে দেখতে চেয়েছে, সেই মানুষগুলো যেমন সামনের দিকে এগিয়েছে, একই সঙ্গে যারা বাংলাদেশের এই যে সামনে যাওয়াটা তাকে টেনে ধরার জন্য, কিংবা আমরা যদি আরো একটু ব্রডারলি বলি যে দেখেছে একটি মুক্ত চিন্তা, প্রগতিশীল একটা চিন্তার রাজনীতি, আবার পাশাপাশি একটি আবদ্ধ, কিংবা আমি যদি বলি যে কূপমণ্ডূক চিন্তার রাজনীতি কিংবা প্রতিক্রিয়াশীল রাজনীতি, সেই দুটি রাজনীতি পাশাপাশি করে কিন্তু বাংলাদেশে অগ্রসর হয়েছে দেশটির সঙ্গে সঙ্গে। এখন এই যে দুটি শক্তি, সেই দুটি শক্তির মধ্যে কিন্তু এক ধরনের একটা ভারসাম্য যদি না থাকে, তাহলে আপনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন, সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠা করা কঠিন। আজকের বাস্তবতায় গত 5ই আগস্টের পরে যে সময়টায় আপনি যে সময়টা থেকে হিসাবে ধরেছেন আলোচনার জন্য যে আওয়ামী লীগের 10 মাস, আওয়ামী লীগের 10 মাস মানে হচ্ছে যে গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, সেই সময় থেকে যদি আপনি রাজনীতির দিকে তাকান, আমি অন্যদিকে আপাতত যাচ্ছি না, রাজনীতির দিকে তাকালে সেখানে একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। সেই ভারসাম্যহীনতাটা কি? সেই ভারসাম্যহীনতাটা হচ্ছে আপনি বাংলাদেশের অসংখ্য মানুষ যারা একটু মুক্ত চিন্তায় বসবাস করতে চায়, স্বাধীনভাবে চিন্তা করতে চায়, একটু সামনের দিকে তাকাতে চায়, একটু উদার মন মানসিকতা নিয়ে উদার পরিবেশে বড় হয়ে উঠতে চায়, এই চিন্তার মানুষ, তার সঙ্গে যারা চিন্তাকে সংকুচিত করে রাখতে চায়, চিন্তাকে পেছনের দিকে ঘুরিয়ে দিতে চায়, একটা সাম্প্রদায়িক চিন্তার মধ্যে আবদ্ধ রাখতে চায়, এই চিন্তার মানুষ, এই দুটি শক্তির মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে। বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন মোর, আমি বলবো যে সাম্প্রদায়িক, উগ্রপন্থী, আমি উগ্রপন্থী শব্দটা ব্যবহার করি, একেবারে একটা ধর্মীয় উগ্রপন্থী রাজনীতির নিয়ন্ত্রণে এখন বাংলাদেশ। এই জায়গাটা একটা ভারসাম্য আনতে হবে। এই ভারসাম্যটা রাজনৈতিক ভারসাম্য আনতে হবে, এবং সেই ভারসাম্যটা আনার জন্য আরেকটা রাজনৈতিক দল দরকার, যারা আসলে আমার যে মুক্ত চিন্তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে। আমি গত 10 মাস সময়ের দিকে যদি খুব নিবিড় ভাবে তাকাই, আমি কিন্তু আমার আরেকটা অল্টারনেটিভ, আমি যাকে সাপোর্ট করব, যে জায়গাটাকে আমি ভাববো যে আমার চিন্তার সঙ্গে এই দলটির চিন্তার মিল আছে, সেটি আমি পাইনি। এখন তাহলে এই যে আমার চিন্তার, আমার আকাঙ্ক্ষার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু শূন্য থেকে গেছে। এই শূন্যতাটা দেশের জন্য, দেশের বিকাশের জন্য ক্ষতিকর, এবং সেই কারণে এই রাজনৈতিক একটা ভারসাম্য আসতে হবে। এই ভারসাম্য যেহেতু পূরণ, মানে এই শূন্যস্থানটা পূরণ করার জন্য আরেকটি শক্তি যেহেতু এগিয়ে আসতে পারেনি, তাহলে আমরা কি করব? আমরা আমার সেই পুরনো শক্তির দিকে তাকাবো। আমি আবার আওয়ামী লীগের দিকে তাকাবো, যে যেই মানুষ। সাগর ভাই, আপনি আওয়ামী লীগ দিকে তাকাবেন, আপনি বলছেন যে আওয়ামী লীগ একটা, নিঃসন্দেহে যে দুটি ধারা বাংলাদেশের রাজনীতিতে খুব ব্রডার ওয়েতে, কিন্তু আওয়ামী লীগ কি সেই উগ্র ধর্মান্ধ গোষ্ঠীকে সমর্থন দেয়নি? আওয়ামী লীগ কি তাদেরকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে নানান রকম অনুদান দেয়া, কমে জননী হয়েছেন শেখ হাসিনা নিজে, সেই অভিযোগে তো তারাও দুষ্ট হয়েছে। তাহলে অবশ্যই কেন আমি তাদেরকে আপনার কি এই আবার বক্তব্যের সঙ্গে, ফিরে তাকাতে হচ্ছে? আপনার এই বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করি, কিন্তু সেই বক্তব্য, সেই অংশটুকু আলোচনায় আসবে, বা সেই আলোচনাটুকু তো 10 মাসের আগে। আমরা যদি এই যে 10 মাসের যে শূন্যতাটি তৈরি হয়েছে সেই জায়গায় যদি থাকি, তার সঙ্গে প্রসঙ্গক্রমে সেটি আসবে, এবং সেটি তো অবশ্য, মানে এই 10 মাসের আলোচনা সেটি একটি মৌল ভিত্তি, একটি ফাউন্ডেশন। এখন আমি যে জায়গাটায় ছিলাম সুলতানা, যে এখন এই যে শূন্যতাটা, এই শূন্যতাটা পূরণ করবার একটা শক্তি দরকার, একটা রাজনৈতিক শক্তি দরকার। সেই শূন্যতাটা পূরণ করার জন্য এই 10 মাসে এই আওয়ামী লীগ কোনো কিছু করতে পেরেছে কিনা, সেই প্রশ্নটি আমার কাছে মুখ্য। আমি যদি সারা দেশের দিকে তাকাই, আপনি সারা দেশে দেখবেন যে দল হিসাবে যারা আওয়ামী লীগকে সমর্থন করে, কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে, কিংবা আওয়ামী লীগের যে চিন্তা চেতনা, সেই আপনি যে কথাগুলি বলেছেন, অ্যাপার্ট ফ্রম দিস, এই জিনিসগুলোর তারা আবার বিরোধিতা করে। আপনি আওয়ামী লীগ করে, আবার আওয়ামী লীগের উগ্রবাদ তোষণ, আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতি করে, যারা স্বজনপ্রীতি করেছে, যারা কমিটি বাণিজ্য করেছে, তার সমালোচনা করেছে, এমন লোক কিন্তু আওয়ামী লীগের মধ্যে প্রচুর আছে, নেতৃস্থানীয় যেমন আছে, কর্মী পর্যায়ে আছে। বাট এই সব কিছু মিলিয়ে আমি আরো একটা জিনিস বলতে চাই সুলতানা, যে আওয়ামী লীগের
কর্মী সমর্থকদের মধ্যে বা এই দলটির মধ্যে দলীয় সিদ্ধান্ত, সেটি হয়তো সেন্ট্রাল ফোরামে সম্ভব হয় কি হয় না সেটি অন্য আলোচনা, কিন্তু ইন জেনারেল সমাজে মানে পাবলিক স্ফেয়ারে দলের সিদ্ধান্ত, দলের প্রস্তাবনা, দলের লিডারশিপ নিয়ে যত কঠোরভাবে সমালোচনা হয়, অন্য কোনো রাজনৈতিক দলে আপনি কিন্তু সেটা পাবেন না, সেটি কিন্তু আপনি দেখবেন না। হ্যাঁ, এই যে আপনি ধরেন, এই যে আপনি আজকে একটা শো করছেন যে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি নিয়ে কথা বলার জন্য, আপনি কিন্তু গত 15 বছরে কখনো কিন্তু কোথাও পাননি যে বিএনপির ভুল ভ্রান্তি নিয়ে আলোচনা সমালোচনা করার জন্য তাদের বুদ্ধিজীবীরা বা তাদের যারা সমর্থন করে শুভকান্তি বা দলীয়, সেটা আপনি পান নাই। হ্যাঁ, এটি হচ্ছে আওয়ামী লীগের একদিক থেকে যে একটা আমি মনে করি গুড পয়েন্ট। আবার এই জায়গাটা আরেকটা প্রশ্ন থাকে, এই যে আপনি আমরা বা যারা সমালোচনা করি, সেই সমালোচনাটা আওয়ামী লীগের লিডারশিপ গ্রহণ করে কিনা, নিতে পারে কিনা। সাইফুল আলম চৌধুরী, আওয়ামী লীগ তো আমি সেদিন একজনের একটা লেখা পড়ছিলাম, আওয়ামী লীগ করতে হলে তাকে সহি আওয়ামী লীগ করতে হবে। সহি আওয়ামী লীগ হচ্ছে গিয়ে মানে 100% চোখ বন্ধ করে আওয়ামী লীগের সমর্থন করতে হবে। 99% আওয়ামী লীগ 1% সমালোচনা করলেও এই দল সেটি সহ্য করতে পারে না। তাহলে সেই দলের ভুল ভ্রান্তির সন্ধান কেমন করে করবেন? শুরুতে সাগর একটা প্রশ্ন রেখেছিলেন আলোচক, শুরু করি। একটা হচ্ছে আওয়ামী লীগের এই আলোচনাটা আসছে দুবার আসতে পারে। একটা হচ্ছে এখন যেহেতু তাদের কার্যক্রম সাময়িক নিষিদ্ধ হয়েছে এবং তা নিয়ে জাতিসংঘ বক্তব্য দিয়েছে, এবং সবশেষ বিবিসির রাজনী বুদ্ধানাতন উনিও চিফ অ্যাডভাইজারকে প্রশ্ন করেছেন, এবং বেশ স্ট্রেইট কাট প্রশ্ন। যে প্রশ্নটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের অনেক সাংবাদিক বা বাংলাদেশের স্বাভাবিকভাবেই কেন সেই প্রশ্নটা হচ্ছে, আপনার অডিওটা না শুনতে পাই না, একটু একটু আপনার খুব নয়েজ আসতেছে, আপনি কি একটু চেক করবেন? আমি বরং একটু তানভীর আদেল লিংকনের কাছ থেকে ঘুরে আসে, আপনি একটু কষ্ট করে একটু দেখেন তো। আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যটা মিস করব। জি, তানভীর আদেল লিংকন, আপনি বরং বলুন, যেহেতু আপনি একনিষ্ঠ কর্মী এবং ধরেন আপনি রাজনীতি বিশ্লেষক, আমি বলবো কারণ আপনার সঙ্গে আমার পরিচয়, কিংবা আমি জানি না আপনি কত শো করেছেন, কিন্তু বিভিন্ন সময়ে আপনি আমাকে যে সমস্ত প্রশ্ন দেন, যে সমস্ত বিষয় আমার এখানে কমেন্ট করেন, সেই সূত্র ধরে আপনার সঙ্গে আমার আলাপ। ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু আমার মনে হয়েছে আপনি রাজনীতি নিয়ে সত্যি খুব গভীরভাবে চিন্তা করেন দেখি আমি আমার এই আয়োজনে আপনাকে আমি ডেকেছি, যাতে করে মানুষ একেবারে রুটে যারা থাকে তাদের কথাটা বুঝতে পারে। যে প্রশ্নটি আমি স্বাগত আলী সাগরকে রেখেছি, সাইফুল আলম চৌধুরীকেও রেখেছি, আপনার কাছেও রাখতে চাই, আওয়ামী লীগ কেন ভুল ভ্রান্তি সমালোচনা সহ্য করতে পারে না? তারা কি ফেরেশতাদের দল? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আছেন সহ-আলোচক, সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু কোথা থেকে যেন একটা শব্দ আসছে। হ্যাঁ, জি বলুন। বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটি জড়িত তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমি বক্তব্যটা এভাবে শুরু করতে চাই, সন্তান যখন ভুল করে তার দায় দায়িত্ব পিতা মাতার ঘাড়েও বর্তায়। মানুষ তাই বলে, গ্রাম্য প্রবাদও তাই আছে। আমার সন্তান যদি কোনো অপকর্ম করে, খারাপ কাজ করে, সেটা যেমন আমাকে দায়ভার নিতে হয়, আমার সন্তান যখন ভালো কিছু করে সেটারও দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে, মানে প্রশংসাটা আমিই পাই। তো বাংলাদেশের রাজনীতিতে যে দেশটির জন্ম, যে রাজনৈতিক দলটির হাত ধরে, সে রাজনৈতিক দলের দায়ভার বাংলাদেশের জন্য যেমন, তেমনি বাংলাদেশের জনগণের জন্য তেমন। আমি মনে করি এই বাংলাদেশ স্বাধীনতা পূর্ব থেকে শুরু করে আজকে স্বাধীনতার 54 বছর পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের যেমন দায় আছে, আওয়ামী লীগের যেমন প্রাপ্তি আছে, অপ্রাপ্তি আছে, এবং আওয়ামী লীগের কাছে বাংলাদেশ ঋণী। আমরা যদি বাংলাদেশকে ধারণ করি, আমরা যদি মনে করি যে আমরা এই লাল সবুজের পতাকার অংশ, আমরা যদি মনে করি এই 64,000 বর্গ কিলোমিটারের আমরাও একজন নাগরিক, আমাদের দায়ভার তেমন আওয়ামী লীগের কাছে আমাদেরও আছে এজ এ নাগরিক। আপনি যে বিষয়টার অবতারণা করেছেন আজকে, যে বিষয়টা যা জনগণের কাছে আওয়ামী লীগের বা ক্ষমতাহারী আওয়ামী লীগের দায়টা কি, রাজনৈতিক পট পরিবর্তন বাংলাদেশে আমরা 71 পরবর্তী নানাভাবে দেখেছি। আমি যদি অতীতের দিকে একটু যাই,
অতীতকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাই না। বাংলাদেশে একটা বাড়ি স্মুথ পাওয়ার ট্রান্সফার হয়েছিল এবং সেটা ছিল 2001 সালে, আমি যদি ভুল না করে থাকি। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিগত 54 বছরে কোনোদিনও সঠিকভাবে সঠিক সময়ে যেভাবে বলা হয়েছিল সেভাবে ক্ষমতার হস্তান্তর হয়নি, এবং একবার যে দায়িত্বটি সম্পূর্ণ সুচারুরূপে পালন করেছিল সে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বিগত সময়ে যখন আওয়ামী লীগকে এই দায়িত্বটুকু বুঝিয়ে দেওয়া হয়নি বা তাদের প্রাপ্তিটুকু আওয়ামী লীগকে দেওয়া হয়নি, নানাভাবে যখন আওয়ামী লীগকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে, তখন থেকে এই যে রাজনীতির যে ধারা পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এই ধারাটা আসলে কিছুটা প্রভাব আওয়ামী লীগের মধ্যেও পড়েছে। কারণ কি, আমি যখন আমার প্রতিপক্ষকে এমন ভাবে আমি তাদেরকে জাস্টিফাই করি বা আমার প্রতিপক্ষ কারা সেটা আমাকে দেখতে হচ্ছে, আমি কাদের সাথে বাংলাদেশে রাজনীতি করছি। আপনারা দেখেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগকে সমূলে উৎপাটন করার জন্য নৃশংসভাবে আওয়ামী লীগের মধ্যে কতগুলো হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। কোন রাজনৈতিক দলের এত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের ইতিহাসে নেই। বঙ্গবন্ধু থেকে শুরু করে 21শে আগস্টের গ্রেনেড হামলা পর্যন্ত যদি আমরা আসি, সেখানে কত হাজার কত লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীর রক্তে প্লাবিত এই বাংলাদেশ আওয়ামী লীগ। কোন দলের কি এত পরিমাণ নেতাকর্মীর আত্মত্যাগ আছে সেটা আপনারা খুঁজেও হয়তো পাবেন না। তারপরও বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের কাছে মানুষের যে প্রাপ্তি, মানুষের যে চাওয়া ছিল, সেটা আওয়ামী লীগ চেষ্টা করেছে, সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, প্রশ্ন আছে, প্রশ্ন থাকবে। কারণ ভুল ত্রুটির ঊর্ধ্বে তো আর আমরা কেউ না, আওয়ামী লীগও না। আওয়ামী লীগের যে ভুল ত্রুটিগুলো আছে, আওয়ামী লীগ হয়তো চেষ্টা করবে এই ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার জন্য। কারণ 5ই আগস্ট বাংলাদেশে একটি রাজনৈতিক ফয়সালা হয়ে গিয়েছে। এই বাংলাদেশে 5ই আগস্টের যে সবচেয়ে বড় রাজনৈতিক ফয়সালাটি হয়েছে, সেটা হয়েছে বাংলাদেশের পক্ষের শক্তি এবং বাংলাদেশের বিপক্ষের শক্তির ফয়সালা। স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ফয়সালা হয়েছে। অনেকেই একটি প্রশ্ন করেন যে আওয়ামী লীগ স্বাধীনতার ট্যাবলেট বিক্রি করে, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, বঙ্গবন্ধুকে বিক্রি করে, তো ভাই আপনারা কিনেন কেন? আর এই বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে যারা বিক্রি করছে তারা কিনছে কারা? কেন কিনছে? তাদের কি প্রয়োজন? সবকিছু মিলে যখন আমরা বিচার বিশ্লেষণ করি, কারণ আওয়ামী লীগের সবচেয়ে দুর্বলতম জায়গাটির নাম হচ্ছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ। যখন এই দুই বিষয়টিকে আওয়ামী লীগের সামনে নিয়ে এসে আওয়ামী লীগকে ব্ল্যাকমেলিং বলেন বা আওয়ামী লীগকে তোষামোদি করা বলেন বা আওয়ামী লীগের সাথে নানাভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে, আওয়ামী লীগ ওই মানুষগুলোকে গ্রহণ করেছে। এবং তাদের এই যে ফাঁদে আওয়ামী লীগ পা দিয়েছে, এই ফাঁদটুকুতে আওয়ামী লীগ যাচাই বাছাই করে দিতে পারেনি। সেটা ছিল আওয়ামী লীগের, আমি বলবো, সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা। কারণ বাংলাদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশে বাংলাদেশের যত অর্জন, বাংলাদেশের যত কিছু উন্নয়ন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কারিগর, সেটিকে যদি আমাকে এক কথায় বলতে বলেন, আমি বলবো যে আমি আমার বয়সকালে, আমার তো স্বাধীনতা পরবর্তী প্রজন্ম, আমরা যখন থেকে রাজনীতি বুঝি, রাজনীতি সচেতন, বা আমরা রাজনৈতিক পরিবারও, যেমন আমার চাচা একজন সংসদ সদস্য ছিলেন, তো ওই পরিবারে আমরা আমাদের পরিবার থেকে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, আমরা উপজেলা নির্বাচন দেখেছি, ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমাদের পরিবারই সবাই ছিল, এর বাহিরে কোনো প্রার্থী ছিল না আমাদের আসলে। আমরা ওই পরিবারটুকুতে যখন ছোটবেলা থেকে এই মানুষের এই রাজনৈতিক পরিবারে যখন বেড়ে ওঠা, তখন আমাদের যে চিন্তা ভাবনা, চেতনা বা মানুষের যে চাহিদা, সেই চাহিদার সাথে আজকের রাজনীতির অনেক অনেক ফারাক। যদি রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকতো, এটা যদি ব্যবসাতে পরিণত না হতো, এটা সামগ্রিক সবার জন্য, শুধু আওয়ামী লীগ দায়ী না, এখানে সবাই যদি এই রাজনীতিটাকে আজকে ব্যবসায় পরিণত না করতো এবং রাজনীতিটাকে যদি তাদের আর্থিক লাভের একটি সুযোগ বা একটি ক্ষেত্র তৈরি না করতো, বাংলাদেশের রাজনীতিতে আজকে আবারও হয়তো বঙ্গবন্ধু পেতাম না, কিন্তু আমরা জাতীয় 4 নেতার মতো এরকম তেজস্বী নেতৃত্ব পেতাম। আমরা যারা স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সেরকম সংগঠক পেতাম। আমরা
বুদ্ধিদীপ্ত, স্মার্ট, মেরিটোরিয়াস নেতৃত্ব আমরা দেখতে পেতাম, সৎ, মেধাবী, দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে পেতাম। আজকে আমি শেষ করবো এটা বলেই, শুধু আওয়ামী লীগ এককভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দায়ী না। আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ আছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে এই বাংলাদেশকে এই অবস্থায় ঠেলে দেওয়ার পিছনে কারুর দায় আওয়ামী লীগের চেয়ে বরং বেশি, কম হবে না। আমি সেটাই বলতে চাই। ধন্যবাদ। আমি একটু সাইফুল আলম চৌধুরীর কাছে আসবো, কিন্তু তার আগে একটু আমি তানভীর হায়দার লিঙ্কনের কথা সূত্র ধরবো। সেটি হচ্ছে আওয়ামী লীগের দায় আপনি মানে সব রাজনৈতিক দলের দায় আপনি দিতেই পারেন, নিঃসন্দেহে সবার দায় আছে, কিন্তু মানে বিষয়টা মানুষ এবং করে যদি দেখে, সাইফুলকে এই প্রশ্নটি রাখছি, সেটি হচ্ছে মানুষ তো ধরেন একজন আমি কি বলবো, একজন মসজিদের ইমাম যদি অপরাধ করেন, এটি অনেক বড় অপরাধ। সেই একই অপরাধ যদি আপনি আপনার অন্য কেউ করে, সেটি কত বড় অপরাধ নয় যতটা, কারণ তাকে আমরা একজন সহি মানুষ হিসেবে দেখতে চাই, চিনতে চাই। ওরকম আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে এবং মানুষ মনে করে যে সেটি তারা বাস্তবায়ন করে না, বরং তারা যখন ভুল করে তখন ওই ভুলটি অনেক বড় একটি ভুল হয়ে যায়। অন্য রাজনৈতিক দল সেই ভুল করলে অত বড় ভুল হয় না। মানুষের ভিতরে এখনো আওয়ামী লীগ সেই জায়গাটা আছে কিনা সাইফুলকে প্রশ্ন রাখছি। সেই সঙ্গে আগের প্রশ্নটিও আমি ধরতে চাই যে আওয়ামী লীগ কেন সমালোচনা সহ্য করতে পারে না? আওয়ামী লীগ না, আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলই সে অর্থে সমালোচনা সহ্য করতে পারে না। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, দেখবেন যে আপনি এই যে একেবারে নতুন জন্ম নেওয়া এনসিপিও কিন্তু সে অর্থে সমালোচনাগুলো ঠিকভাবে নিচ্ছে না। গতকাল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একটা ইন্টারভিউ আমার দেশে প্রকাশিত হয়েছে। এর একই অভিযোগ বরাবরের মতোই বাকি দলগুলো যা করে, সেটা হচ্ছে এই যে অভিযোগগুলো উঠছে সেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে ট্রল। দেখেন, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন অথবা জাতীয় পার্টি বলেন, জামাত বলেন বা এনসিপি বলেন, সবারই একই অবস্থা। নিজ দলের যে বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগগুলো তথ্য করে না। যেমন ধরেন আওয়ামী লীগ গত 10 মাসে আমরা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের পক্ষ থেকে পাই, সেটা হচ্ছে জুলাই যে আন্দোলন, সেটা আওয়ামী লীগ বলছে ম্যাটিকুলাস ডিজাইন। এটা সাইফুল, এটা আওয়ামী লীগ বলছে না, এটা বলছে তো প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন যে এটা ম্যাটিকুলাস। উনি বলেছিলেন উনি ম্যাটিকুলাস ডিজাইন, সে বিতর্কে না যায়, আছে, কিন্তু আওয়ামী লীগ বলছে যে এটা। তো আপনি আমাকে বলেন, পৃথিবীতে এমন কোন রাজনৈতিক ম্যাটিকুলাস ডিজাইন আছে যেখানে মীর জাফর ছাড়া ম্যাটিকুলাস ডিজাইন হয়েছে? আজ পর্যন্ত একটা দেখেন। মানে সেই আমাদের পলাশির যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বে এমন কোন, লাস্ট সিরিয়া তো দেখেন, সেখানেও ম্যাটিকুলাস ডিজাইন যদি হয় তাহলে সেখানেও মানে মীর জাফর ছিল। তা আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যে এই যে ন্যারেটিভ দাঁড় করাইতে চাচ্ছে যে জুলাই আন্দোলনটা আসলে এটাকে প্রভোগ করা হয়েছে স্টুডেন্টদেরকে, এই ন্যারেটিভটা তারা দাঁড় করাইতে চায়। তা আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো আওয়ামী লীগের প্রথম দায়িত্ব হচ্ছে, যদি সত্যিই আপনারা বিশ্বাস করেন যে এটা ম্যাটিকুলাস ডিজাইন, তাহলে আপনাদের মধ্যে মীর জাফর, এটাকে আপনারা 10 মাসে খুঁজে পেয়েছেন? নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশের দুর্নীতি মোটামুটি আপনার বলতে গেলে, আমরা যখন থেকে, আমি আর সাগর ভাই যখন একসাথে, মানে আমি তো সাগর ভাইয়ের জুনিয়র, আমি প্রথমত পরে জয়েন করেছি, আমরা আসলে সাগর ভাইদের কাছ থেকে সাংবাদিকতা শিখেছি, তখনই আমরা দেখেছি সে অর্থে ধরতে গেলে এরশাদের আমলে দুর্নীতি হয়েছে, এটা এক ধরনের। কিন্তু তারপরে 1991, 96, 2001 পর্যন্ত সে অর্থে দুর্নীতিটা অতটা বেশি প্রকাশিত হতো না। 2001 সালের পর থেকে টিআইবি রিপোর্ট যদি আমরা ধরি বা টিআই রিপোর্ট, তাহলে বেশ পরপর 5 বার। তো দুর্নীতিতে সবসময় হয়েছে, কোনো দলই কিন্তু এই সমালোচনাটা নেয়নি, তখনো বিএনপি নেয়নি, এখনো আওয়ামী লীগও নিচ্ছে। কিন্তু দুর্নীতি বাংলাদেশে হয়েছে, এটা সত্যি কথা। তাহলে হয় দুর্নীতি, হ্যাঁ, সারা পৃথিবীতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একজন প্রাইম মিনিস্টার নিজেই বলবেন যে ওনার পিয়ন 400 কোটি টাকা দুর্নীতি করে, আবার যখন আমি বর্তমান সময়ে দেখব যে উপদেষ্টার পিএসরা দুর্নীতি করে, পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে আগেও দুর্নীতি হতো, এখনো দুর্নীতি হচ্ছে, কিন্তু কোথাও কিন্তু দেখছি না যে আদতে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি।
দুর্নীতি হয়েছে, একটা একটা দল বলতে পারতো যে আমরা, সেটা আওয়ামী লীগ হোক, বর্তমান সরকার হোক অথবা বিএনপি হোক, কেউ বলে না যে, প্রথমে কিন্তু স্বীকার করে না, সবাই বলে মিডিয়া সৃষ্টি, প্রথমে দেখবেন সেটা জঙ্গিবাদ ইস্যু হোক বা দুর্নীতি হোক। তারপরে যখন দেখে যে না, সব দিকে হাই হাই রব উঠতেছে, তখন বললো যে আচ্ছা ঠিক আছে, একটা শোকজ দিলাম বা একটা দুদককে একটা বললাম, দুদক একটা ব্যবস্থা নিচ্ছে, এবং অথবা প্রকাশ্যে কিছু একটা বলা, না জিরো টলারেন্স কথায় কথায় বলে। এইটা শুধু আওয়ামী লীগেরই দোষ না, এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দোষ। এই দোষটা হচ্ছে, এই দোষটা তাহলে প্র্যাকটিসটা কেন হচ্ছে? এই প্র্যাকটিসটা হচ্ছে আসলে মানুষ, মানে বাংলাদেশে গণতন্ত্র প্র্যাকটিস তো আসলে সে অর্থে 1991-তে যেটা আমরা বলি শুরু হয়েছে, সেটা সে অর্থে মানুষের গণতন্ত্রতে প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থাৎ আমি যে ভোট দিব, এই যে দেখেন 1991 সালের 90 সনের মতোই একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। 1990 সনে তিন দলের জোটের যে রূপরেখা, সে অনুযায়ী শাহাবুদ্দিন সাহেবকে আরো বেশি থাকতে বলা হয়েছিল। উনি বলছেন নো, 3 মাস, মানে 3 মাস আমার ফার্স্ট কাজ হচ্ছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। তো সে অর্থে কিন্তু 91 সন থেকে আমরা গণতন্ত্রের প্র্যাকটিস, তারপর 1996 সনের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আবারও পরে আবার আরেকটা নির্বাচনের মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এবং 2001 সালে যেটা আকির বললেন, এবং শেষমেশ 2008 সালে একটা চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা থেকে আবার ব্যর্থ হয়ে আবার গভর্নমেন্ট নির্বাচন। আপনি দেখবেন যে এই নির্বাচনগুলো, এই 4টা নির্বাচন হচ্ছে ট্রানজিশনাল নির্বাচন, আর বাকিগুলো কনসলিডেটেড নির্বাচন। এই কনসলিডেটেড নির্বাচন, সেটা একটা সরকার ক্ষমতা থাকে, এই সরকারি ক্ষমতায় আবার আসে, অর্থাৎ এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব। বাকি যে ট্রানজিশন ইলেকশন, সেখানে কিন্তু মানুষ অংশগ্রহণমূলক এবং অবাধ নিরপেক্ষ ভোট দিয়েছে এবং তারা তাদের পছন্দ মতো সরকারকে। জি সাইফুল, আমি আমি আর একটু সুনির্দিষ্ট করতে চাই, আমি একটু সাগর ভাইয়ের কাছে যেতে চাই যে আওয়ামী লীগের দলীয়ভাবে অনেকেই অভিযোগ করেন যে বর্তমানে আওয়ামী লীগের ভেতরে একটা দ্বন্দ্ব, দলের অন্তর্গত দ্বন্দ্ব হচ্ছে গিয়ে যে নেতৃত্বের যে বিন্যাসের উপরের স্তরটি রয়েছে, সেই উপরের স্তরের সঙ্গে আপনার নিচের যেই স্তর বা তৃণমূলের, তাদের একটা বড় ধরনের সংঘাত বা ভিন্নতা আমরা লক্ষ্য করছি, বা তারা মানে বিভিন্ন ফোরামে এ নিয়ে আলোচনাও করছেন। এই ক্ষোভ কেমন আপনি দেখেন, এবং এই বিষয়গুলো কি দলের হাইকমান্ড নজরে আনছে কিনা? এবং অনেকেই মনে করেন, এখানেও 2-1 জন কমেন্ট করেছেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল তার কর্মীদেরকে মূল্যায়ন না করা। আচ্ছা, এটি হচ্ছে সুলতানা, আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল তার কর্মীদের মূল্যায়ন না করা। এটি হচ্ছে আওয়ামী লীগের 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের কথাবার্তা। আমার মনে হয় না যে আমরা আজকের আলোচনা সেদিকে যাচ্ছি। আমি সেইখানে এগুলো এতই বাস্তবতা, এতই সত্য যে সেগুলো আমরা সেদিকে গেলাম না। কিন্তু আমি যদি এই জায়গাটায় আসি, আপনি যে প্রশ্নটি করেছেন যে দলীয় হাইকমান্ডের নজরে আছে কিনা, কিংবা আওয়ামী লীগের মধ্যে এখন কি নানা রকম রেস, কর্তৃত্ব। আচ্ছা, আমি সুলতান আপনাকে প্রশ্ন করি, আমি আমার বাকি 2 জন সহ আলোচককেও প্রশ্ন করি, আওয়ামী লীগ কোথায় আছে বলেন তো? 5ই আগস্টের পরে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ কি আছে? আওয়ামী লীগের সমর্থকরা আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, নানা জায়গায় আছে, বাট আমি যদি সংগঠন হিসাবে খুঁজি, সংগঠন আওয়ামী লীগ কোথায়? যেই দলটি এত বড় একটি রাজনৈতিক দল, ইনফ্যাক্ট আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দল হিসাবে হারাতে শুরু করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়। আওয়ামী লীগ তার সর্বশেষ যে নির্বাচনটি করেছে, সেই নির্বাচনটি সবাইকে উপেক্ষা করে, অন্য দলকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ এককভাবে যে নির্বাচনটি করেছে, সেই নির্বাচনে আপনি যদি ভোটার টার্ন আউট দেখেন, আওয়ামী লীগ কিন্তু তার ইভেন দলের কর্মী সমর্থকদেরও ভোট কেন্দ্রে নিতে পারেনি। তার মানে সেই সময় থেকেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে এটি হারিয়ে গেছে। এবং 5ই আগস্টের পরে আমি খুঁজি যে আচ্ছা আওয়ামী লীগ কোথায়? হ্যাঁ, আপনি বলবেন যে কেন, কোথাও কোথাও তো ঝটিকা মিছিল হয়, গভীর রাতে মিছিল হয়, ভোর রাতে মিছিল হয়। নো, এটা আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড না। কখনো কখনো আমাদের কোন আওয়ামী লীগের কোন নেতা প্রিয় দেশবাসী বঙ্গবন্ধু স্টাইলে সোশ্যাল মিডিয়ায় এসে হাজির হন, এবং তারপরে তার নিচে কমেন্ট গুলো দেখেন, তার দলের কর্মী সমর্থকরা কিভাবে তুলোধনা করে তাদেরকে। তার মানে আওয়ামী লীগ কিন্তু কোথাও নেই।
এই যে নেই আমি বলি, এবং সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ আমি গল্প শুনি যে সাগর ভাই, আমার মনে হয় আমার আওয়ামী লীগ নেই বললে ভুল হবে। ইন আ সেন্স ধরেন আওয়ামী লীগ আপনি আমি দেখি না, কিন্তু সরকার সারাদিন আওয়ামী লীগকেই দেখে, না যেখানে কোনো না অঘটন না হয়। সরকার দেখে, আমি সেটা অন্য আলোচনা সুলতান। আপনি যদি লন্ডনে চাতাম হাউসে ডক্টর ইউনূসের বক্তৃতাটা খুব মনোযোগ সহকারে একটু যদি শোনার চেষ্টা করেন, আপনি দেখবেন যে ওনাদের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। তিনি সেখানে বলেছেন, আমরা তো ভেবেছিলাম যে 5ই আগস্ট হয়েছে, সব শেষ হয়ে গেছে, তারা আর নাই। মানে তাদের আকাঙ্ক্ষা ছিল, তাদের স্বপ্ন ছিল যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো কিছু থাকবে না, শুধু তারা থাকবে। কিন্তু তারা দেখেছে যে আসলে না, সেটি হয়নি। সেটি অন্য আলোচনা সুলতান না। কিন্তু আমি যদি আপনার বিষয়বস্তু যদি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের জায়গায় দেখেন, মানে একজন সাধারণ, হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরা আছে, সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা আছে, সমর্থকরা আছে। আওয়ামী লীগকে আমি আমার শুরুর আলোচনায় যেটি বলেছিলাম যে একটি রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য যে আরেকটি শক্তির দরকার, সেই শক্তি প্রত্যাশা, সেই শক্তির আকাঙ্ক্ষা থেকে আওয়ামী লীগকে নিয়ে অনেকের মনে আকাঙ্ক্ষাও আছে। কিন্তু আওয়ামী লীগটা কোথায়? মানে এত বড় একটি খুব, আমি যদি খুব স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে ধরি যে একটি খুব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, নির্বাচনে একটি রাজনৈতিক দল পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, তাহলে তার একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সে তার ফোরামকে নিয়ে বসবে যে আমি কেন নির্বাচনে হেরে গেলাম, আমার কোথায় ত্রুটি ছিল, সামনে আমার লক্ষ্য কি, আমি সামনে কিভাবে কোথায় কোথায় সংশোধন করতে হবে, আমি কি করব, আমাকে লিডারশিপে কোথাও চেঞ্জ করতে হবে, আমাকে পলিসি কোথাও চেঞ্জ করতে হবে। সেটি হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে হেরে যাওয়া একটি সত্যিকারের রাজনৈতিক দলের কাজ হওয়ার কথা। কিন্তু আপনি যেভাবে দাঁড় করান না কেন, আপনি এই জুলাই আগস্টের আন্দোলনকে আপনি যাই বলেন না কেন, আপনি মেটিকুলাস ডিজাইন বলেন, আপনি ষড়যন্ত্র বলেন, আপনি এটাকে 1971 সালের মুক্তিযুদ্ধের কাউন্টার রেভলিউশন বলেন, নানা রকম ব্যাখ্যা যেভাবে দাঁড় করান না কেন, কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি, ইউ আর নট ইন দ্য পাওয়ার, ইউ আর নো মোর ইন দ্য পাওয়ার। ইভেন একটা আপনি কোথাও নাই, লিডারশিপ কোথাও নাই। তাহলে এই যে আপনি নাই, কিন্তু আপনার লক্ষ লক্ষ আপনার সমর্থকরা আছে, আপনাকে চাই এরকম মানুষ আছে, তাহলে আপনার কাজ কি? আপনি নিশ্চয়ই আপনি আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে ওয়েল, আমি একেবারেই উচ্ছেদ হয়ে গেছি, তাহলে আমি কি করব? আমি কি হারিয়ে যাব, নাকি আমি দাঁড়াবো, আমি ফিরে যাব? বা আমাকে যারা পছন্দ করে, সমর্থন করে, যারা নানা জায়গায় নানাভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে আমি কি বার্তা দিব? বা এই যে কথাগুলি এখন হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে মানে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করা, এইটি নিয়ে কি আমি কোনো আলোচনা করব? তাদেরকে কি কোনো আমি বার্তা বলবো? আমি কি আমার কর্মীদের, সমর্থকদের বলবো যে সরি, তোমাদেরকে আমি একটা খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি, বাট আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো? আমি এই কথাটা বলবো কিনা? আমি যদি দলকে, মানে যারা দলের নেতা কর্মী, তারা যদি দলকে অভিভাবক মনে করে, তারা কিন্তু এটা এক্সপেক্ট করতে পারে। এবং একজন ভালো অভিভাবক হিসেবে আওয়ামী লীগ লিডারশিপে তাদের কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব, তার কর্মী সমর্থকদেরকে এই বার্তাটা দেওয়া যে ওকে ফাইন, তোমরা একটা ক্রাইসিসে পড়েছো, আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম, লেট আস ট্রাই টুগেদার। কিংবা নিজেদের ভুল শুদ্ধ যাই বলি না কেন, যদি কোনো ভুল না হয়ে থাকে, সেটিও একটা সবাই মিলে আলাপ আলোচনা করে একটা কনক্লুশনে আসা, হ্যাঁ আমরা আলোচনা করে দেখেছি, আমাদের কোনো ভুল ছিল না, আমরা সঠিক ছিলাম, আমরা সঠিক আছি। লেট পিপল নো, অন্য পিপলকে জানতে দাও বা না দাও, আপনার যারা সমর্থক, আপনার যারা কর্মী, আপনার সঙ্গে যারা বছরের পর বছর ছিল, আপনি তাদেরকে তো জানতে দিবেন। বা এখন আপনি সেটি তো দিচ্ছেন না। এখন আমি যদি বলি যে আচ্ছা, এত বড় একটা রাজনৈতিক দল, আপনি এই যে বললাম কখনো অমুক কখনো তমুক, এই যে যারা কথা বলে, এদেরকে নিয়ে আবার নানা রকম সুলতানা, খুবই মানে নানা রকম কথাবার্তা শোনা যায় কি, যে কেউ একজন সাধারণ সম্পাদক হতে চান, তিনি হতে চান বলে তিনি তার মতো করে বক্তব্য রাখতে শুরু করলেন। আরেকজন মনে করলেন ও আমি তো পিছিয়ে পড়লাম, তিনি আবার বক্তব্য রাখতে শুরু করলেন। ওবায়দুল কাদের মনে করলেন ও আমার সেক্রেটারিশিপ চলে যাচ্ছে, তিনি আবার সামনে চলে আসলেন। আমি শুনি যে একজন নাকি শেখ হাসিনাকে ফোন করে বলেছেন যে আমি কি কলকাতায় আসবো, তিনি নাকি আবার হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে তুমি তো এমনিতে অনেক পিছনে পড়ে গেছো, তাড়াতাড়ি আসো, এখন চলে আসো, নাহলে আরো পিছনে পড়ে যাবা। এগুলো নানা রকম গুঞ্জন আমরা শুনি। কিন্তু আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কেবলমাত্র এইসব গুঞ্জনের মধ্যেই থাকবে, স্পেসিফিক কোনো জায়গা থাকবে। আচ্ছা আপনি বলেন তো, 10 মাসের মধ্যে আমি প্রায় এই প্রশ্নটা করি যে আমরা ফেসবুকে দেখি যে আওয়ামী লীগের ভেরিফাইড একটা ফেসবুক পেজের কথা বলা হয়, এই পেজটা যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ, এটা আপনাকে কে কনফার্ম করেছে? কেউ বলেছে? তাই না, আওয়ামী লীগের মতো একটা দলের ভেরিফাইড পেজে
আপনার যে সমস্ত জিনিস তারা দেখায়, না আমি সেদিকে গেলাম না, I cannot believe this. সুলতানা সেই আলোচনায় আমি পড়ে যাই, কিন্তু এটা যে তাদেরই ফোরাম, তাদেরই প্ল্যাটফর্ম, এটা আপনাকে কে কনফার্ম করেছে? তার অ্যাডমিন যে হাইজ্যাক হয়ে যান, এটা হু নোস। আমি জাস্ট একটা মানে এইসব হয়তো সত্য না, কিন্তু আমি এই প্রশ্নগুলো তো আমরা করতে পারি। আচ্ছা, এখন এই যে আমরা বিভিন্ন সময় শুনি যে এটা আওয়ামী লীগের কর্মসূচি, এই কর্মসূচিটা কোন ফোরামে কোথায় তৈরি হয়েছে, কে সিদ্ধান্ত দিয়েছে? আচ্ছা, আবার আমরা শুনি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের নানা লোকের সঙ্গে কথাবার্তা বলেন। নিশ্চয়ই তিনি কথাবার্তা বলবেন। আমি 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 উইথ ডিউ রেসপেক্ট আমি দেখে আমরা শুনেছি যে তারেক রহমান নাকি বছরের পর বছর লন্ডনে বসে থেকে এরকম স্কাইপে বা ইয়েতে তিনি নানা জায়গায় এইভাবে কথা বলেছেন। এবং আজকে আপনি বিএনপির ওই জায়গাটা যদি দেখেন, বিএনপিতে কিন্তু একটা প্যারালাল একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে। আপনি একটা যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক, এবং এইভাবে যে সারা জেলায় উপজেলায় একটা কমিটি আছে, আবার তারেক রহমান যাদের সঙ্গে টেলিফোনে বা কথা বলছেন ওখানে একটা আলাদা একটা অস্তিত্ব দাঁড়িয়ে গেছে। ফলে তারা বলে যে নো, আমাদের এটা তো তারেক রহমান করতে বলছে, দলের সেক্রেটারি জানে না, দলের জেলার প্রেসিডেন্ট জানে না, ফলে একটা কিন্তু ক্রাইসিস তৈরি হয়েছে। এখন শেখ হাসিনা যদি সত্যি সত্যি এইভাবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কথা বলে, তার মানে কি তিনি আলাদা করে একটা আওয়ামী লীগ তৈরি করছেন? ওয়েল, যদি সেটাও হয় ফাইন, একটা ফোরাম হোক, ফোরামে আলোচনা করা হোক। আমি তো মনেই করি সুলতান, আমি এই ফোরামে আপনার এই শো এর মাধ্যমে আমি আমার এই ভাবনাটা আমি শেয়ার করতে চাই। আমি তো মনেই করি যে আওয়ামী লীগের উচিত হচ্ছে অতি দ্রুত একটা মিটিং করে আওয়ামী লীগের একেবারে ফার্স্ট অ্যাটলিস্ট 2 টায়ারের লিডারশিপে যারা আছে, প্রথম 2 স্তরের লিডারশিপ আছে, তাদেরকে আপাতত ছুটিতে দিয়ে মিডল টায়ার অথবা লোয়ার মিডল টায়ার থেকে সামনে কিছু লোকজনকে নিয়ে একটা লিডারশিপ তৈরি করা, যে বাবারা তোমরা 15-20 বছর অনেক বছর তোমরা দলকে অনেক কিছু দিছো, এবার একটু অপশনে থাকো, এবার একটু তোমরা পাশ থেকে দেখো, যারা কখনো কোনো সুযোগ পায় না তারাই এই ক্রাইসিসের সময় দলের লিডারশিপ দেবে। আমি তো মনে করি, এটা আমার ভাবনা, নিজস্ব ভাবনা, যে আওয়ামী লীগের উচিতই হবে যে প্রথম 2 টায়ারের লিডারশিপকে জাস্ট অবসরে পাঠিয়ে দেওয়া। আচ্ছা, এখন আওয়ামী লীগের কথা বলবো। আপনি 10 মাসের মধ্যে যদি আওয়ামী লীগ একটা তার স্পোকস পারসন, যে কেউ একজন তিনি আওয়ামী লীগের কথা বলছেন, তিনি আওয়ামী লীগের কথা বলবেন, আওয়ামী লীগের মতো একটা দল যদি এইটুকু ঠিক করতে না পারে, আপনি এই দল কিভাবে ভাববে যে আমি আবার ক্ষমতায় আসবো, আমি আবার দেশে গিয়ে বসবো? তার তো এই কাঠামোগুলো থাকতে হবে। আচ্ছা, এর বাইরে আপনি যে কথাটি বলছিলেন যে আওয়ামী লীগের ফেসবুক পেজে যেসব পোস্ট, আমি এই বক্তব্য নিয়ে আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগ এখনো 1966, 1971 পরে আর আসতে পারে নাই। এটা 2025 সাল। আপনি 2025 সালে দাঁড়িয়ে কথা বলবেন 2030-35 সালের উপযোগী কথাবার্তা। আপনাকে 66 সালের কথা বললে হবে না। আপনি 10 মিনিট বক্তৃতা করলে আপনি 9.5 মিনিট আপনি 66 এ থাকেন, আর বাকি মানে 30 সেকেন্ডে আপনি ধন্যবাদ আপনার কথা বলেন। তাহলে এই বক্তৃতা দিয়ে আপনি এই সময়ে 2025 সালে একটা আগস্ট পরবর্তী একটা আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনি ক্ষমতায় ফিরে যাওয়ার স্বপ্ন কিভাবে দেখেন? আমি তো মনে করি যে আওয়ামী লীগ যেসব পোস্ট মানে ফেসবুকে যেসব পোস্ট করে বা তার যে প্রেস রিলিজ, সেই প্রেস রিলিজটা কাটছাট করে 5 লাইন 6 লাইনের প্রেস রিলিজে আসা উচিত। আমি তো এটাও মনে করি যে আওয়ামী লীগের শেখ হাসিনার নামের আগে যে দীর্ঘ বিশেষণ দেয়, সে বিশেষণ ছেড়ে ফেলা উচিত। এখন এত বিশেষণের দরকার নাই। শেখ হাসিনা এটুকুই তো যথেষ্ট তার নামের জন্য, তার পরিচয়ের জন্য, আর কিছু লাগে না। তো 3 মিনিট এই লাগে তার জায়গায় বিশেষণ দিতে। আপনি এত কিছুর তো দরকার হয় না। আপনার দরকার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এখনকার মানুষ, এখনকার প্রজন্ম, এক সামনের প্রজন্ম, তাদের ভাবনাটাকে আপনি সেই ভাবনাটার সঙ্গে যদি কমিউনিকেট করতে না পারেন, সেই ভাবনাটা যদি আপনি আত্মস্থ না করতে পারেন, তাহলে আপনি আওয়ামী লীগে কোথায় খুঁজবেন? এবং এই আওয়ামী লীগ আপনি ক্ষমতায় আসবে, ভবিষ্যতে আবার দেশের নেতৃত্ব দেবে, সেই স্বপ্ন আপনি কিভাবে দেখেন? আমি এখানে থামতে চাই। না, আপনি একটু স্বজন হারানোর বেদনাটাও বলেন তাহলে। না, অবশ্যই না, বেদনা তো বেদনাই। দেখেন, এই জায়গাটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না, কারণ এটা যেটা তানভীর বলছিলেন যে আওয়ামী লীগের মতো মানে এত নিপীড়িত, নির্যাতিত হওয়া বা এত মানে দলীয় কর্মী, সমর্থক, স্বজন হারানো এরকম আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে নাই। আমি সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে, সহানুভূতি আছে। কিন্তু কেবল ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন, কেবল ওটি নিয়ে যদি আপনি জনগণের সামনে দাঁড়াতে চান, তাহলে হবে না। আপনার বেদনা আপনি বেদনার জায়গায় রাখেন। আমরাই তো, আমার তো মনে পড়ে যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, যে আমরা হঠাৎ করে যখন এই স্লোগানটা দেখেছিলাম যে শোকটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে চাই, শোক আর শোক না, এটা শক্তি। তো ফাইন, যখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ স্লোগান দিচ্ছে, তখন আমাদের মনে হয়েছে ও তাহলে দলটার মধ্যে একটু পরিবর্তন হচ্ছে। আপনি পরিবর্তন হন,
আপনার শোক আছে, বেদনা আছে, সেই বেদনাটাকে আপনি মানুষের কাছে ছড়িয়ে দেন, দ্যাটস ওকে। কিন্তু আপনি মানুষের ভাবনাটাকে আপনার মধ্যে নিয়ে সেই ভাবনাটাকে মানুষের সামনে তুলে ধরেন। সুলতানা, আমি তো এটা বলতে চাই। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। খুবই তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ। তানভীর হায়দার লিংকন, এই যে তৃণমূলের সঙ্গে শেখ হাসিনা সরাসরি কথা বলেন, এগুলো আমি অনেকের কাছ থেকেই শুনেছি। আ তাদের পরামর্শ গ্রহণ করেন। আপনাদের প্রতিক্রিয়া কি? দলের ভিতরে যে বিভেদ আছে, সেইটার ব্যাপারে তার ওপিনিয়নটা কি? তিনি আপনাদের কিছু জানান কিনা? কিছু বলেন কিনা? পারস্পরিক এই আলোচনাগুলো কেমন অগ্রসর হয়? ভুল ভ্রান্তি নিয়ে কথা হয় কিনা? প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের যে তৃণমূলের রাজনীতির কথা যদি বলেন, আমরা আমি তো এক আওয়ামী লীগের তৃণমূলের রাজনীতিটা তেমন ভাবে জড়িত না, কিন্তু যেহেতু রাজনৈতিক পরিবারে জন্ম, সাধারণ মানুষের সাথে প্রচুর পরিমাণে মিক্সিং আপ আছে, আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসা আছে, সবার সাথে কথা বলি। 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ বা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে চেহারা সেটাও ডিফারেন্ট। আমি সাগর ভাইয়ের সাথে তার কিছু পয়েন্টের সাথে সম্পূর্ণভাবে একমত। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 15 বছরের অধিক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন। তো তার দলের নেতা কর্মীরা বা তার দলটি যখন বিপদগ্রস্ত হলো 5ই আগস্টের পরবর্তী, বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতৃত্ব সুলভ আচরণ তার তৃণমূলের কর্মীদের প্রতি, দিক নির্দেশমূলক বক্তব্য, যে গঠনমূলক রাজনৈতিক বক্তব্য, শুধু আওয়ামী লীগ না, এটা গোটা জাতির প্রতি হওয়া যে দরকার ছিল, এইরকম একটি বক্তব্য আমরা আজ পর্যন্ত পাইনি। সেটা বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের রাজনীতিতে খুবই দুঃখজনক ঘটনা। যে বক্তব্যটি শুনে বাংলাদেশের প্রতিটি মানুষ আজকে উজ্জীবিত হওয়ার কথা, এই 10 মাস পরবর্তী বাংলাদেশের যে অবস্থা আজকে বাংলাদেশে দাঁড়িয়েছে, সেখানে সত্যি কথা বলতে যে বাংলাদেশ আজকে রাজনৈতিকভাবে এতিম। কোন রাজনৈতিক দলের তো সে নেতৃত্ব নেই। আমরা মনে করতাম যে আওয়ামী লীগের হয়তো সে রাজনৈতিক বলিষ্ঠ নেতৃত্বটুকু আছে যে বাংলাদেশকে সঠিক পথটি দেখাবে। আমরা আওয়ামী লীগের কাছ থেকেও সেই নেতৃত্বটি 10 মাস পর্যন্ত আমরা দেখতে পাইনি। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল অফিসে অগ্নিসংযোগ করা, ধানমন্ডির 32 নম্বর অগ্নিসংযোগ করে ভাঙচুর করে লুটপাট করা, গণভবন ভাঙচুর করে লুটপাট করা, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ভাঙচুর করে লুটপাট করা, আওয়ামী লীগ এতটাই মানে জনমানব শূন্য হয়ে পড়েছিল যে কোথাও মানুষ প্রতিবাদটুকু করার জন্য তারা মানে 10 জন মানুষ একসাথে দাঁড়াতে পারেনি। এই অবস্থা তাহলে আওয়ামী লীগের, তাহলে যদি এই অবস্থা আওয়ামী লীগের হয়ে থাকে, আওয়ামী লীগের অ্যানালাইসিস করা উচিত। আজকে দেখেন, আমি আমার সংসদীয় এলাকার কথা যদি আমি বলি, আমি সবগুলাতে তো আমার কনস্টিটিউশনতে ঘোরার আমার ইয়ে হয়নি। আমার এলাকার কথা যদি বলি, আমাদের এলাকার এমপি ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সাহেব, প্রয়াত আব্দুল মতিন খসরু সাহেব। তিনি মারা যাওয়ার পরে হয়েছেন অ্যাডভোকেট আবুল হাশেম খান সাহেব, তিনিও প্রয়াত। এবং পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী, যে আপনার 24-এর যে ইলেকশন, এটা স্বতন্ত্র প্রার্থী, তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের অর্জন কি জানেন? আওয়ামী লীগের অর্জনটা হচ্ছে বিগত যে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি হয়েছিল, সেখানে নৌকা মার্কা নিয়ে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নৌকা মার্কার যিনি মূল প্রার্থী ছিলেন, তিনি 5 নাম্বার হয়েছে। মানে ফেয়ার ইলেকশন হওয়ার পরে 5 নাম্বার, এবং ওই 4 জনই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ছিল। ওখানে বিএনপির প্রার্থীরা খুব একটা দাঁড়ায়নি। বাকি 4 জন যারা আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, কিন্তু যিনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন তিনি 5 নাম্বার হয়েছে ভোটে। তাহলে আপনি একটা জিনিস আমরা চিন্তা করেন যে রাজনীতিতে আওয়ামী লীগ বাংলাদেশে যে বিপ্লবের সূচনা করেছিল, যাদের হাত দিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের কথা বলা হচ্ছিল বারবার, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ থেকে পরবর্তী কোন বাংলাদেশ আসবে সেটার অপেক্ষায় যেখানে যাতে ছিল, সেখানে আপনারা হঠাৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট তো দূরের কথা, অ্যানালগ বাংলাদেশের পিছনেও চলে গেলেন কেন? একটাই কারণ আমি মনে করি, সেটা হচ্ছে আপনি যখন যে শব্দগুলো চয়ন করবেন সুলতান আপা, আপনি ডিজিটাল, স্মার্ট, আপনার তো কারিগর গুলা থাকতে হবে, তাই না? আপনার হাতে তো ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ডিজিটাল মানুষগুলো থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য স্মার্ট লিডারশিপ থাকতে হবে, স্মার্ট নেতৃত্ব থাকতে হবে। এবং এই ভিশনারি লিডারশিপ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে তো নেই, কিন্তু আওয়ামী লীগে যে কয়েকজন ডাইনামিক লিডারশিপ ছিলেন,
তাদের অনেকেরই মৃত্যু হয়েছে। আর যারা জীবিত আছেন তারা ওই হাইব্রিড, তারপরে যারা চাটুকার দলবাজ, তাদের কারণে তারা তাদের সে নেতৃত্বের যে বিকশিত পর্যায়টুকু তারা দলে গড়াতে পারেনি, এবং যার খেসারত কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগকে দিতে হয়েছে। এটা যদি কেউ আওয়ামী লীগ যদি বলে যে আমরা পরিস্থিতির শিকার, আমরা এটা ভুল করে, মানে আমাদের উপরে এটা বিপ্লব না, এটা হোয়াট এভার দ্য থিং ইজ দ্যাট, প্রশ্ন ওখানে না। প্রশ্নটা হচ্ছে মানুষ 5ই আগস্ট কেন আপনাদের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল? টাকা দিয়ে এত পরিমাণ মানুষকে নামানো তো সম্ভব না। টাকা দিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চলেছে, ভাঙচুর করে, যে থানা লুটপাট করেছে, ওইটা করেছে। বাট ঢাকা শহরে যে জনস্রোত ছিল সেদিন, আমরা ঢাকা শহরে, আমি ওই দিন সারাদিন মাঠে ছিলাম 5ই আগস্ট, আমি ঘুরেছি, দেখেছি এই যে গণভবন লুটপাট হচ্ছে আমাদের চোখের সামনে, বলতে পারছি না, দেখছি। মানে এটা কি, এই জিনিসটা ওখানে কি যে মানুষগুলো গিয়েছিল তারা কি সবাই এন্টি আওয়ামী লীগ ছিল? ওখানে সবাই স্বাধীনতা বিরোধীদের, মানে রাজাকারের সন্তানরা ছিল, নাতিপুতিরা ছিল? তাহলে এখানে তো সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, হোক সেটা হুজুগে, হোক সেটা গুজুবে, হোক হোয়াট এভার মেবি দে। তাহলে আমি যখন একটা জাতিকে হুজুগে পড়তে দিচ্ছি, গুজুবে পড়তে দিচ্ছি, তাহলে আমি সরকার প্রধান হিসাবে বা রাষ্ট্র পরিচালনার যাদের দায়িত্ব আমাদের কাছে, আমরা যে হুজুগ এবং গুজুবটা যে রুখতে পারলাম না, সেটা কি আমাদের রাজনৈতিক ব্যর্থতা না? আমাদের সরকার হিসাবে আমরা ব্যর্থ না? সেই ব্যর্থতাটুকু তো জাতির সামনে বিগত 10 মাসে আওয়ামী লীগের উচিত ছিল যে কোনো না কোনো ফোরাম থেকে দলের পক্ষে দেশবাসীর উদ্দেশ্যে একটু প্রকাশ করা যে আমরা আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে প্রতিশ্রুতি জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা দিতে আমরা 5ই আগস্ট ব্যর্থ হয়েছি, আমরা সেজন্য ক্ষমা প্রার্থী। এতটুকু তো বলতে পারতো যে আমরা এই রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। কারণ কি, যখন রাষ্ট্রটি আক্রান্ত হয়েছে, আজকে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা সবাই। দেখেন, এখানে আওয়ামী লীগ একা ক্ষতিগ্রস্ত হয়নি, আজকে সাধারণ মানুষ, নিম্নজীবী শ্রমজীবী মানুষটি থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বোচ্চ রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল হামিদ, তিনিও আক্রান্ত, তাই না? তাহলে প্রধানমন্ত্রী আক্রান্ত, রাষ্ট্রপতি আক্রান্ত, মানে বাংলাদেশের যিনি জাতির জনক ছিলেন তিনি আক্রান্ত, তাহলে বাপটা কি? তাহলে এই যে আক্রান্তটুকু হলো, এর দায়ভার কি আওয়ামী লীগের নেতৃত্বের উপর বর্তাচ্ছে না? তাহলে এই যে দায়ভারটুকু স্বীকার করে নিয়ে আমার মনে হয় অভিভাবক সুলভ যে একটি বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা দরকার ছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে কোনো একজন ব্যক্তি থেকে, সেটা জনগণের খুব প্রত্যাশিত বক্তব্য ছিল, তৃণমূলের প্রতিটি নেতা কর্মীর কাছে প্রত্যাশিত বক্তব্য ছিল, এবং সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে দূর থেকে ভালোবাসে, যাদের অন্তর থেকে আওয়ামী লীগকে ভালোবাসে, শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবাসে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে, এরকম হাজারো লাখো নেতা কর্মী আছে আওয়ামী লীগের, যারা সাইলেন্ট আওয়ামী লীগ নেতা কর্মী, যাদের ভোটে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তারা তো একবার প্রত্যাশা করেছিল যে মাননীয় প্রধানমন্ত্রী উনি বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলছেন, বিভিন্ন জায়গাতে তৃণমূলের সাথে কথা বলছেন, গুছাচ্ছেন। ভাই 5টা মিনিটের বক্তব্য, জাতির সামনে একটা দিক নির্দেশমূলক বক্তব্য কি উনি দিতে পারতেন না? বা উনি না দেন, উনার দলের কি পক্ষ থেকে এই টোটাল যে তৃণমূলের নেতা কর্মী বলেন বা প্রত্যেকটি মানুষ যারা আজকে আক্রান্ত, তাদেরকে একসাথে ড্রেস করে এই বক্তব্যটা কি উনি দিতে পারতেন না, যাতে সাধারণ মানুষ একটু আস্থায় আনত? এবং পাশাপাশি যে ঘটনাগুলো আজকে প্রকাশিত হচ্ছে যে 5ই আগস্টের এই ছিল, ওই ছিল, ওই ছিল, আওয়ামী লীগ বলেন যে আপনারা আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজের কথা আপনারা বলছেন, বা আওয়ামী লীগের যে ওয়েবসাইট বলছেন, বা আওয়ামী লীগের প্রচার মাধ্যমগুলো থেকে, বা অনলাইন তো অনেক প্ল্যাটফর্ম হয়েছে এই 5ই আগস্টের পরে, আওয়ামী লীগ কি পারতো না তাদের নিজেদের একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে? সে অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা কি, যেহেতু তারা সরকারে ছিল, তাদের কাছে লট অফ এভিডেন্স আছে, তারা অনেক কিছু জানে। এই 5ই আগস্টের যে ঘটনা পরিক্রমায়, যেটার কারণে আমরা হুজুগ বলি, গুজব বলি, জঙ্গি বলি, বা বিপ্লব বলি, বা গণ অভ্যুত্থান বলি, তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে দলীয় ভাবে আওয়ামী লীগ প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে তাদের চ্যানেলের মাধ্যমে তারা জাতির সামনে প্রকাশ করতে পারতো না, জনগণকে বুঝাতে পারতো না সত্যটা। সেই গ্রহণযোগ্য একটি স্পিকার আওয়ামী লীগে নেই, যে যার কথাটা সাধারণ মানুষ আপ্লুত হবে। আপনারা দেখেন পিনাকি ইলিয়াসদের মতো রাজনৈতিক বর্জ্য, যাদেরকে আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই, যাদের সামাজিক কোনো পরিচয় নাই, তাদের মতো রাজনৈতিক বর্জ্যদের কথায় মানুষ ধানমন্ডি 32 ভাঙতে যায়। আর আওয়ামী লীগ এইরকম একটা ভালো নেতৃত্ব বা লিডারশিপ তৈরি করতে পারলো না, যার কথায় তাদের যদি 1 লাখ লোক ধানমন্ডি 32 যায়, তার কথা 10 লক্ষ লোক ধানমন্ডি 32 প্রোটেক্ট করতে যাবে। কারণ ধানমন্ডি 32 তো আওয়ামী লীগের সম্পত্তি ছিল না, সেটা বাংলাদেশের সূতিকাগার, সেটা রক্ষা করা প্রতিটি বাঙালির দায়িত্ব ছিল।
সে বক্তব্যটুকু একজন নেতৃত্বস্থানীয় মানুষের কাছ থেকে কি আমরা আশা করতে পারি নাই? আমি যাব কার ভরসায়, আমি কার আহ্বানে আমি আজকে মাঠে যাব, আমি কার আহ্বানে আজকে আমি আমার জীবনকে বাজি রেখে রাজপথে নামবো বলেন? সে আহ্বানটি আমাকে কে জানাবে? এই যে শূন্যতা, এই যে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর ভিতর যে ক্রন্দন, এটা দেখার কি কেউ নেই? জি, সাইফুল আলম চৌধুরী, কেউ দেখার কি কেউ আছে আওয়ামী লীগে? তাদের কি কোনো রকম কোনো কৌশল আছে, কোনো পরিকল্পনা আছে? দেখেন, আমি এতক্ষণ ধরে আমি সাগর ভাই এবং তানভীরের আলোচনা শুনছিলাম। বাই দ্য ওয়ে, আমি একটু বলে নিই, আমি একটু আমার নিজেকে একটু কৃতিত্ব দিতে চাই। আমি প্রথম এই তানভীর হায়দার লিংকন ভাইয়ের সঙ্গে শো করছি এবং তাকে আমি আগে চিনতামও না, তার বক্তব্য আমি আগে জীবনেও কোনোদিন শুনি নাই। আমি জানি না তিনি আগে কোথাও কোনো বক্তব্য দিয়েছেন কিনা, কিন্তু আমি খুবই নিজেকে কৃতিত্ব দিই, তাকে আমি আবিষ্কার করেছি আজকে, কারণ তিনি বিভিন্ন সময় আমাকে বিভিন্ন রিমার্কস দেন, আমার একনিষ্ঠ দর্শক আমি বলবো, বিভিন্ন রকম কমেন্ট করেন এবং তার কথা, তার প্রশ্ন, তার চিন্তা, তার তথ্য অত্যন্ত সমৃদ্ধ দেখে আমার মনে হয়েছে আমার ওনাকে একদিন আমার শোয়ে অন্তত আনা উচিত। হ্যাঁ, কারণ সমৃদ্ধ মানুষ আমাদের খুব কম আছে। সুতরাং তানভীর ভাই অত্যন্ত চমৎকার কথা বলেছেন, তথ্যভিত্তিক এবং চিন্তাশীল। অনেক ধন্যবাদ, এবং আমাকেও আমি ধন্যবাদ দিচ্ছি আর কি। জি সাইফুল। দেখেন, আমি শুরু করি ইন্ডিয়া দিয়ে। ধরেন কংগ্রেস বেশি দূরে যেন না, কারণ কি আমাদের অলরেডি প্রায় 51 মিনিট হয়ে গেছে, তো আমি বেশি দূরে যাচ্ছি না। আমি শুধু আপনি একটু সংক্ষেপের মধ্যে থাকেন, কারণ বেশি লম্বা গেলে সংক্ষেপের মধ্যে থাকি। সেটা হচ্ছে আপনার টাইটেলটা তো হচ্ছে ক্ষমতায় হারিয়ে জনতার কাঠগড়ে আওয়ামী লীগ। আলোচনা প্রসঙ্গে বুঝতে পারলাম যে আসলে আওয়ামী লীগের করণীয়টা কি, বা আওয়ামী লীগ যে গত 10 মাসে যা যা করেছে বা যা করেনি তা আসলে ঠিক করেছে বা ঠিক করেনি, তাই তো? বা সামনে কি করা উচিত, না তাদের কৌশল কিছু দেখছেন কিনা? না, সেই জন্য আসছি। সেটা হচ্ছে একসময় স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা ব্যবহৃত হতো সামরিক বাহিনীতে। এখন এটা ধরেন গত 10 বছর, মানে 2013 সালের পর থেকে সারা ওয়ার্ল্ডে সেই সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো সার্ভাইভ করে যাদের ক্রাইসিস মোমেন্টে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের রিয়েল প্ল্যান। সেটার জন্য প্রসঙ্গক্রমে আনছিলাম আপনাকে কংগ্রেসের কথা। কংগ্রেস গত নির্বাচনের আগে মমতা ব্যানার্জিকে যিনি জিতিয়েছিলেন ইন্ডিয়াতে, ওনাকে হায়ার করে নিয়েছিল। তারপরে ধরেন আসি, আমি বেশ কিছুদিন ইংল্যান্ডে ছিলাম পিএইচডি করার কারণে। তো আমার সুপারভাইজারের সাথে আমার ডিরেক্টলি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তো ধরেন এই যে বরিস জনসন যখন ঝামেলায় পড়ে, ঋষি সুনাক যখন আসে, তখন তো দলের তার মাঝখানে আরেকজন ছিল কয়েকদিনের জন্য। তাদের দলের যে খারাপ অবস্থা, সেখান থেকে রিভাইভ করার জন্য কিন্তু তারা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এক্সপার্টদের ডেকেছিল। তারা কোনো কথা বলতো না, যেটুকু আমি দেখেছি তাদের ক্লোজলি। ইভেন আপনি এই যে লেবার পার্টি, তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। তারা আগে ঠিক করেছে প্ল্যান, আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের জনগণের উপর বার্তা রাখতে। আওয়ামী লীগের তো তার চেয়েও খারাপ অবস্থা, তাই না? একটা সরকার ফল করেছে, আপনি স্বীকার করেন বা না করেন, যেটা তানভীর বলেছে, অবশ্যই এটা মানুষের ইনভলভমেন্ট, মানে এঙ্গেজমেন্ট ছিল সাধারণ মানুষের। হ্যাঁ, তো সেখানে এখন অনেকে স্ট্যাটাস দিচ্ছে যা মানে আগে যে অবস্থা ছিল সেটা কতটা আসলে যৌক্তিক তাদের বিবেচনায়, মানে যে পরিস্থিতি তারা বর্ণনা করে। কিন্তু আওয়ামী লীগের মধ্যে দেখেন, যেটা অলরেডি দুজন আলোচক বলেছে, আপনার এখন এই মুহূর্তে আপনার সবচেয়ে আপনার আওয়ামী লীগের বঙ্গবন্ধুর মার্ডারের পরে সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট আমার মতে, তাই তো? এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আপনি 15টা বছর 16টা বছর শাসন করেছেন, ফুলে ফেপে আপনার নেতারা অনেক হয়েছে। সেখানে ধরেন আমি একবার টু দ্য পয়েন্টে আসি, 10 মাসে তারা কি করেনি, কি করতে পারতো। ধরেন প্রথম থেকে যখন ধরপাকড় হচ্ছে, তার নেতাদেরকে কি মাঠ পর্যায়ে যাদেরকে গ্রেফতার হয়েছে তাদেরকে আইনি সাপোর্ট দিয়েছে? খুব বেশি দেয়নি, ঠিক আছে? আপনি ধরেন দলটা নিষিদ্ধের ইস্যু কিন্তু একদিনে হয়নি। সেই সেপ্টেম্বর থেকেই অক্টোবরের 28 তারিখ থেকে ডক্টর ইউনূস শুরু করেছেন যে উনি প্রথম ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দিয়েছিলেন যে এই দেশে কোনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আবার 18 তারিখে দা হিন্দুকে, নভেম্বর 18 তারিখে দা হিন্দুকে ইন্টারভিউ দিয়ে বলেন যে না, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তাই তারা করছে। এই যে দীর্ঘ কয়েক মাস, তাহলে এইটা থেকে আওয়ামী লীগকে কি এত তো কলাম লিখতো, পত্রিকায় ভরায় ফেলতো, টেলিভিশনে টকশো দিচ্ছিল, তারা কোথায় গেল? এর মধ্যে কি এক্সপার্ট গুলো কি হাওয়ায় ভেস্তে চলে গেছে না তো জায়গায় চলে গেছে আমি জানি না, ঠিক আছে?
অর্থাৎ দলটার আসলে কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন নাই স্টিল নাও। যদি তারা নির্বাচন করতে না পারে, এখন বিষয়টা দেখেন, আমার কাছে মনে হয় কি আওয়ামী লীগের যে এখনো পর্যন্ত 10 মাসে অস্তিত্ব আছে এটা ডক্টর ইউনূসের। আপনি শুনলে মনে হবে যে আমি পাগলের প্রলাপ করছি। দেখেন, সংসদে আওয়ামী লীগের সময় বিরোধী দল ছিল কাগজে কলমে জাতীয় পার্টি, কিন্তু আওয়ামী লীগ নেতাদের সকালে ঘুম ভাঙত বিএনপির নাম নিয়ে, রাতে ঘুমা যেত বিএনপির নাম নিয়ে, অর্থাৎ বিএনপিকে তারা বাঁচিয়ে রাখে। সে একইভাবে ডক্টর ইউনূসের কাছে এখন কোনো প্রধান বিরোধী দল নাই। প্রধান বিরোধী দল হচ্ছে গত 10 মাসে হচ্ছে আওয়ামী লীগ। এটা হচ্ছে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট ছিল আমার কাছে মনে হয়, এটাকে আওয়ামী লীগ ক্যাশ করতে পারেনি। হ্যাঁ, তারা কি করেছে, কে পোস্ট দেয় কে পোস্ট না দেয় এগুলো আপনার ফেসবুক বলছে। এখন ডিজিটাল মিডিয়া, আপনি একটা আন্দোলনে 10 জন লোক হলে সেটাও কিভাবে ইম্প্যাক্টফুল করতে হয় সেটাতে আপনি ডিজিটাল মিডিয়া ছাড়া পারবেন না। আপনি উইথ ডিউ রেসপেক্ট, আমি সরি টু সে, আওয়ামী লীগ স্ট্র্যাটেজি ছিল প্রথম থেকে আমি যা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ফেক আর মিস ইনফরমেশন বা ইনফরমেশন ডিসঅর্ডার করে, ভুলভাল তথ্য দিয়ে মানুষ। আস্থা বড় বড় জিনিস। আপনার একবার প্রথম দিকে আপনার দলের লোকরাই প্রথম দিকে দুই একবার দেখবে যে আপনি আসলে ফেক নিউজ ছড়াচ্ছেন, আপনারটা বিশ্বাস করবে না, দিবে না, সত্য ঘটনায় তারা তখন দিবে না। হ্যাঁ, কারণ আপনি এটা, হ্যাঁ আপনি বলতে পারেন যুক্তির খাতিরে, সেই মহাভারত থেকে শুরু করে যতগুলো যুদ্ধের কথা বলা হয়, যেগুলো আপনি যদি ওয়ার্ড ধরেন, তাহলে আওয়ামী লীগের জন্য যদি ওয়ার হয় তাহলে যুদ্ধের ক্ষেত্রে প্রথম সত্যের মৃত্যু ঘটাতে হয়, নাহলে যুদ্ধে জেতাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আপনি এটা তো ওই ওয়ার্ড না, আপনাকে এটা স্ট্র্যাটেজিক ওয়ার ধরতে হবে। আপনাকে ধরতে হবে যে আপনারা আসলে আপনার বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে, আপনি স্বীকার করেন বা না করেন, আপনাকে এখন সেই কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেটা কৌশলগতভাবে ঠিক করতে হবে যে আপনার কি হবে। আওয়ামী লীগের প্রচুর, এটা অস্বীকার করা যাবে না, কারণ আপনি যদি 2001 সাল থেকে 4টা ইলেকশন যে ফ্রি এন্ড ফেয়ার হয়েছে, সেটা দেখবেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটো দল 30 থেকে 48% তাদের পক্ষে ভোট কাস্ট হয়েছে। এটা ফেলনা না। আপনি যখন যে দল সরকার থাকতো সে দল যখন আবার ইলেকশন করেছে পরবর্তী ক্যাটাগরি গভর্নমেন্টের সময়, তখন 8 থেকে 10% ভোট তাদের মানে চলে যায়, অর্থাৎ অ্যাটলিস্ট 30% কমপক্ষে ভোট থাকে এই দুই দলেরই। তো দেখেন, আওয়ামী লীগকে সামনে নির্বাচন যদি করে, তারা কি নিয়ে করবে? জানুয়ারির 1 তারিখে আপনার 50 লাখ ভোটার অন্তর্ভুক্ত হবে, যারা জেনজি, যারা আন্দোলন করেছে, তাদের কাছে নতুন আওয়ামী লীগের মেসেজটা কি হবে? তাহলে সেটা কি আওয়ামী লীগ ঠিক করেছে? এইটা ধরেন বিনা পয়সায় তো বকবক করা যাবে না, সত্যি কথা। আমরা তো গরিব মাস্টার মানুষ, তো বিষয়টা হচ্ছে এইটা আওয়ামী লীগের কোনো স্ট্র্যাটেজি আমি দেখছি না। এটা আসলে এই মানে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেই নাই যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন একটা পাওয়ারফুল টুল। আপনি নির্বাচন বলেন বা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সবচেয়ে বড় হাতিয়ার, এটা তারা আমার মনে হয় জানেই না। জি, একদম সঠিকই বলেছেন। আরেকটি বিষয়, এটা স্বাগত আলী সাগর আপনার কাছে জানতে চাই। দেখুন, আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ অনেক লবিস্ট নিয়োগ করেছে, আওয়ামী লীগ অনেক পয়সা ঢালছে, এই মিডিয়া কিনছে, হ্যাঁ, মানে টাকা ওরা ছড়াছড়ি, লবিস্টের ছড়াছড়ি অনেক কিছু করছে। আসলে আওয়ামী লীগ দলগতভাবে কিছু কি আদৌ করছে? মানে আমি দেখি নাই, আপনার যদি জানা থাকে আর কি। সুলতানা, শোনা কথার উপর কথা বলা খুবই কঠিন, কারণ আপনি যে আপনার জানা মতে কিছু আপনার মানে আমার চোখে ধরা পড়ে নাই, আমি জানি না আপনার। না, আমি তো প্রথমেই আপনাকে প্রশ্ন করেছি যে, এবং আমি যেখানে আমার আওয়ামী লীগ নিয়ে কোথাও আলোচনা হলে আমি এই প্রশ্নটা প্রথম করি যে হোয়ার ইজ আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি আছে কোথাও? আওয়ামী লীগেরও কারোর সঙ্গে কথা হলে আমি জিজ্ঞেস করি, ভাই আপনাদের দলটা কি আছে নাকি হারিয়ে গেছে, বা এই দলটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে কিনা কোথাও, কিংবা খুঁজে পাওয়ার জন্য আপনারা কিছু করছেন কিনা। হ্যাঁ, তো ইনফ্যাক্ট আওয়ামী লীগ, আমি জানি না মানে আওয়ামী লীগ নিজেরাও তাদেরকে খুঁজে পাবার জন্য কিছু করছে কিনা, কিন্তু সাইফুল খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তুলেছেন যে 50 লাখ নতুন ভোটার। দেখেন, এই যে ডিসেম্বরে ভোট হওয়া এবং ডিসেম্বরে ভোট না হওয়া, এই যে ডিবেটটা, এই ডিবেটের পেছনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটাই ছিল।
এবং আমি মানে নানা সূত্র থেকে জানি যে ডক্টর ইউনূসের উপর চাপটা ছিল যে এই সময়টাকে পিছিয়ে দিয়ে যে কোনো ভাবেই, আরো অনেক ইকুয়েশন আছে, ধরেন ডক্টর ইউনূসের জুন মাসের নির্বাচন নিয়ে তার যেই বিষয়গুলো, সেখানে আরো অন্যান্য ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার স্যাপার আছে, আহ, সেটা আমি এই আলোচনায় না আনলাম। কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে এই নতুন ভোটাররা আসবে এবং তাদের ধারণা, তাদের ক্যালকুলেশন ছিল যে নতুন ভোটাররা যখন ভোট দিতে যাবে তারা সবাই এনসিপি কে কিংবা নতুন রাজনৈতিক দলকে ভোট দিবে। এবং সেই আলোচনাটা যখন হয়েছে এবং বিএনপির কোনো কোনো নেতার সঙ্গেও সরকারের কারো কারো যে আলাপ আলোচনাগুলো হয়েছে সেখানে তারা বলছে যে এই সময়টা দেন, ওরা এত কিছু করেছে, ওদেরকে ভোট দিতে দেন, ওরা আসুক। এবং তার ফলশ্রুতিতে কিন্তু বিএনপি প্রথম যে চেষ্টাটা করেছিল, আপনারা খেয়াল করবেন যে চট্টগ্রামে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বিএনপি বেশ কয়েকটা তারুণ্যের সমাবেশ করেছে। নিশ্চয়ই সেটা সাইফুল আপনার খেয়াল থাকবার কথা, বা সুলতান আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এবং কোন একটি সমাবেশে বিএনপি মানে তাদের দলের বাইরে আব্দুল নূর তুষার বা আরো কাউকে কাউকে ডেকে নিয়ে সেখানে বক্তৃতা করিয়েছে। কেন? তারা এই যে তরুণ ভোটারদেরকে তারা একটা বার্তা দিতে চেয়েছে যে আমরা তোমাদের কথা ভাবি, তোমাদের চিন্তার বিষয়টি আমাদের মধ্যে আছে। আমি এটাকে আমার কাছে আমি খুব মানে একটা বিএনপির পলিটিক্যাল ম্যাচুরিটি হিসেবে আমি দেখেছি ওই সময়টায়, এখনো দেখি যে বিএনপি এই আলোচনার ভেতর থেকে তারা ওই জায়গায় যাবার চেষ্টা করেছে। যদিও লন্ডন বৈঠকের পর বিএনপি এখন কোথায় আছে সেটি বোঝা মুশকিল। আমি প্রায়শই একটা কথা বলি যে বিএনপির ব্যক্তিগত আড্ডায় একটা কথা বলি যে বিএনপির কপালে যদি 2001-এর আওয়ামী লীগের ভাগ্যের পুনরাবৃত্তি ঘটে তাহলে অবাক হবেন না। কথাটা কেন বলি যে সেই সময় আওয়ামী লীগ শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিনের সরকার বা ক্যাটেগর গভর্নমেন্টের সময়, তো সেই সময় আওয়ামী লীগের আমরা শুনতাম যে মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছে, কে কোন মন্ত্রী মন্ত্রণালয় পাবেন সেই সময় 1991 সরি হ্যাঁ সেটাই। তো সেই সময়টা তো মোটামুটি আওয়ামী লীগ একেবারে ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি। এবং এখনো 91 সালের, হ্যাঁ 91 সালের পুরো সরি আমি সালটা ভুল করেছি আমি। তো এখন বিএনপির মধ্যে কিন্তু এরকম একটা আছে যে তারা অলরেডি ক্ষমতায় গেছে। এখন অবশ্য তাদের ওই ভাবনাটা একটু ফাটল ধরতে শুরু করেছে। ইতিমধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে বিএনপি 50টা 60টা না কটা সিট পাবে। এই যে 50-60টা সিটের একটা পূর্বাভাস তারা দিয়ে দিয়েছে, এটাকে আমি ঠিক মানে কথার কথা বাকওয়াজ বা আমি কিন্তু ওইভাবে নেই না। আমি কিন্তু ঠিক ওই জায়গার সঙ্গে একটু মিলানোর চেষ্টা করি যে আচ্ছা আওয়ামী লীগ যে ক্ষমতায় যাবে ঠিক হয়ে মানে ভাবতে শুরু করেছিল কিন্তু যায় নাই, বিএনপি ক্ষমতায় যাবে ভাবছে এবং যাবে না, এরকম কোন একটা ইকুয়েশনের অংশ কিনা। তো এই জায়গাটা, এই যে সাইফুলের এই পয়েন্টটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আপনি যে কথাটা বলছেন যে আওয়ামী লীগ লবিস্ট বা যে দলটি এখন নিজেদের কথাবার্তা, নিজেদের বক্তব্য নিজেদের মুখ দিয়ে উপস্থাপন করতে পারছে না, সে আর কোথাও কিছু করছে, সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলেন সুলতানা? আমি বিশ্বাস করছি না। আচ্ছা আমি তো মানে এটা বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার না, আমি অনেক সন্ধান করার চেষ্টা করেছি, আমি তেমন কিছু দেখি নাই। সবাই শুধু ওই কথাই বলে, তাও প্রকাশ্য না, হ্যাঁ পেছনে পেছনে শুধু কথাই বলে, কোনো কার্যক্রম দেখি নাই। দেখি আমাদের তানভীর হায়দার লিংকন জানেন কিনা, ও আমাকে অনেকে এখানে মন্তব্য করেছেন, আমি অজ্ঞ, আমি সেই জন্য আবার আমাকে এখন ধিক্কার জানাচ্ছি যে তানভীর হায়দার লিংকন বিভিন্ন সময় নাকি এই প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন খুবই কথা বলেন এবং এখানে আমাকে অনেকেই কমেন্ট করেছেন এবং খুব ভালো বক্তব্য দেন। আমি 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 আর কি দুর্ভাগা, আমি আগে দেখি নাই। যাই হোক, এই যে আওয়ামী লীগ আসলে কিছু করছে কিনা, কোনো পরিকল্পনা তাদের আছে কিনা, আপনারা সেটি লক্ষ্য করছেন কিনা? কোনো ধরেন বিচ্ছিন্নভাবে 15-20 জন নিয়ে একটা মিছিল করলো, এটা অনলাইনে ফলো করলো, একটা সেলফি স্টাইলে মিছিল করলো, এসব তো আওয়ামী লীগের মিছিলও না, এগুলি আওয়ামী লীগের কার্যক্রমও না। কি বলবো যে আওয়ামী লীগ বরং এই কয়েকজনের মিছিল কিন্তু সুলতানা আপনি মানে অনেককে আবার বিপদেও ফেলে দেয়। কারণ আপনি এমন ভাবে ফলো করে প্রচার করলেন যে ফেসবুকে দেখলো, ও আচ্ছা, তারপর সেও হয়তো পুরো অ্যারেস্ট করছে। হ্যাঁ তানভীর বলেন। আমি একটু অন্যভাবে কথাটা একটু বলি। সাগর ভাই আছেন এখানে, সাইফুল ভাই আছেন, ওনারা খুবই বিজ্ঞ প্রাজ্ঞ সাংবাদিক, ওনারা অনেক কিছু জানেন রাজনীতি সম্পর্কে। আমার এতটা জ্ঞান নেই, আমি তৃণমূলের মানুষ, তো মাঠে ঘাটে চড়ি। মাঠে ঘাটে চড়তে গিয়ে বিগত 15 বা 16 বছরে যদি আওয়ামী লীগের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম বা কি করেছে আমাকে বলতে বলেন। কারণ সরকারের পার্ট আলাদা, এটা সরকার পরিচালনা করছে, তারা তাদের মতো কাজ করবে। আর দল হিসেবে আওয়ামী লীগ কি করেছে, আমি যদি আঙ্গুল গনে গনে সুলতান আপু আপনাকে বলি, 7ই মার্চ,
17 মার্চ, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, 16 ডিসেম্বর। এই দিবসগুলোতে প্রতিটা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আগের দিন রাত 12টা থেকে পরের দিন রাত্রে 11টা 59 পর্যন্ত বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা, গরু কাটা, গরু খাওয়া, চাঁদাবাদ তোলা, এই হলো আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। মানে আমাকে যদি এক বাক্যে বলতে বলেন, দ্যাট ওয়াজ দেয়ার মানে কি বলবো, যে অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস ইন দ্য রুরাল এরিয়াস। প্রশ্নটা ওই জায়গায় যে আপনাদের মনে আছে যে জয় বাংলা জিতবে আবার নৌকা গানটি সারা বাংলাদেশে কি পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল? এটা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নিজেদের ইউনিভার্সিটির ভিতরেও তারা এটা নিয়ে বেশ ইয়ে করেছে। কেন করেছে? বিকজ এখানে একটা নতুনত্ব ছিল, বা এখানে কিছু কিছু কথা জনগণের সামনে আওয়ামী লীগ রাখতে পেরেছিল, যার জন্য মানুষ মনে করেছিল যে আওয়ামী লীগের প্রতি মানুষের বা তরুণ প্রজন্মের যে অ্যাট্রাকশনটা সেটা বৃদ্ধি পেয়েছিল। আজকে আমি ঢাকা বা বাংলাদেশের বিভাগীয় শহরগুলো ছাড়া, কিছু জেলা শহর ছাড়া যদি আমি সমগ্র বাংলাদেশকে একটি জায়গাতে আনি, আপনি উপজেলা পর্যায়ে বলেন, ইউনিয়ন পর্যায়ে বলেন, ওয়ার্ড পর্যায়ে বলেন, আওয়ামী লীগ বিগত 15 বছর বা 16 বছরে সাংগঠনিক ভাবে কি কার্যক্রম পরিচালনা করেছে এটা আমিও জানতে চাই, আমি দেখতে চাই। আমার এলাকায় আমি বিগত 16 বছরে কোনোদিন আওয়ামী লীগের কোনো সাংগঠনিক, আওয়ামী লীগ বাদ দেন, আওয়ামী লীগের যে বিভিন্ন নামধারী সংগঠন আছে, এরকম তো অনেক সংগঠন বের হয়েছিল, এবং লীগ নাম দিয়ে, বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে, শেখ হাসিনার নাম বাদ দিয়ে মানে দোকানের তো অভাব ছিল না। তো এই যে দোকানের মালিকরা বিগত 16 বছর ধরে, মূল দোকান এবং নতুন আবিষ্কৃত দোকানের মালিকরা, তারা কি করেছিল 16 বছর? যদি সঠিক কথা বলি, আমি কেন আজকে এই কথাটি আনছি, একটা প্রাসঙ্গিক কথা বলি। প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আওয়ামী লীগের একটি মানে ইন্টারনাল মিটিং এ বলেছিলেন, আওয়ামী লীগের ভবিষ্যতে আওয়ামী লীগকে যে শক্তিটি ফেস করতে হবে সেটি বিএনপি জামাত না, যে 20 বছর পরে যে প্রজন্মটি আসতেছে সে প্রজন্মকে সে প্রজন্মকে আপনারা প্রজন্মের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে, ওই প্রজন্মকে ফেস করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের। এবং সেই জন্য সৈয়দ আশরাফ যে ভীষণটি দিয়েছিলেন, আওয়ামী লীগের ভীষণটি কিন্তু চলে গিয়েছে। আপনি যে একজন তরুণকে বা একটা জেনজিকে বা এই যে একটা ছাত্রকে আপনি অ্যাট্রাক্ট করবেন, বা একটা তরুণ সমাজকে, আমি আমার বাসায় আমি কিভাবে আমার বাচ্চাকে আমি ট্রিট করছি, আমি যদি সেটা চিন্তা করি, তা আমার এই বাচ্চার বয়সের যারা আছে, আমার সন্তানের বয়সের যারা আছে, এই যে 15, 16, 17 বছর বয়সে বা 18 বছর বয়সে প্রজন্মটাকে হাউ উইল ট্রিট? এটা কি একবার দলীয় ভাবে বা সরকার হিসেবে আওয়ামী লীগ ভেবেছে? যদি ভেবে থাকো তাহলে সৈয়দ আশরাফ যে কথাটা তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আওয়ামী লীগকে প্রস্তুত হতে হবে ওই প্রজন্মকে ফেস করার জন্য, আজকে আওয়ামী লীগ ওই প্রজন্মের হাতে ধরাশায়ী। সৈয়দ আশরাফের কথাটি আমি আজকে উদ্ধৃত করলাম যে ওই প্রজন্মটির হাতে আওয়ামী লীগ ধরাশায়ী, হোক সেটা গুজবে, হোক সেটা হুজুগে, হোক সেটা নানা রকম প্রোপাগান্ডায়, বাট ধরাশায়ী। আজকে যে বিগত 15-16 বছর আওয়ামী লীগ যে পিআরআই এর মাধ্যমে যে সেলটা গঠন করেছিল, সেই সেল নিয়ে প্রশ্ন কি উঠেনি? কেন উঠেছে? আপনারা যাকে 10 লাখ সাইবার যোদ্ধা প্রস্তুত আছে বলে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ পলক উনি ঘোষণা দিয়েছিলেন, কোথায় ওনারা? 10 জন কোথায়? আমরা দেখতে চাই। বাংলাদেশে বসে সোশ্যাল প্ল্যাটফর্মে আওয়ামী লীগ নিয়ে কথা বলেছে হাতে গোনা 4-5 জন লোক। আপনি সমস্ত মিডিয়ার অনলাইন টক শো গুলো টেনে দেখবেন সুলতান আপা, আমি বলে দেই, দেখবেন যদি কোনোদিন আওয়ামী লীগ এই প্ল্যাটফর্মে ইয়ে করে, এই যে 4-5 জন লোক কথা বলেছে আওয়ামী লীগ নিয়ে, ওরা আওয়ামী লীগের অফিসে ঢুকতে পারবে না, লিখে রাখেন। এটাই সত্য কথা, এটাই বাস্তবতা। ওরা আওয়ামী লীগের অফিসে ঢুকতে পারবে না, এটাই সত্য কথা। দ্যাট ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে সে ডাইনামিক লিডারশিপ নাই। আরে ভাই, যেই নেতাকে নিয়ে আওয়ামী লীগ এত গর্ব অনুভব করে, যে নেতাকে আমাদের হৃদয়ে স্থান করে দিতে আওয়ামী লীগ চেষ্টা করে, যে 15 বছর শুধু মূর্তি বানিয়ে বা ভাস্কর্য বানিয়ে, সেই নেতাকে তো ওইভাবে ঢুকানোর উচিত দরকার ছিল না। সেই নেতাকে ঢুকিয়ে দেওয়ার দরকার ছিল প্রজন্ম, এই যে প্রজন্মের মেধা, মননে, চিন্তায়, মানসিকতায়, সেটা আওয়ামী লীগ করতে পারেনি। আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধুর আত্মজীবনী যে লেখা বইটি ছিল, সে বইটি আমি পার্সোনালি 5 বার পড়েছি, আমার সন্তানকে পড়িয়েছি, আমার ওয়াইফকে বলেছি যে এটা পড়ো। কারণ কি, একটি বই,
এটা শুধু একটা বই ছিল না। এই বইটাকে নিয়ে আওয়ামী লীগ দাঁড়ে দাঁড়ে যে ছাত্রগুলাকে বা মানুষগুলাকে যে গ্রুমিং করতে পারতো, যে একটা মানুষকে জানাতে পারতো, আপনি এখানে একজন ছাত্রের ভূমিকা লেখা আছে, একজন অভিভাবকের ভূমিকা আছে, একজন পিতার ভূমিকা আছে, একজন নেতার ভূমিকা আছে, একজন দেশপ্রেমিক নায়কের কথা বলা আছে, একজন স্বামীহারা একজন সন্তানের বাবার কথা যেমন আছে, একজন হাজবেন্ডের কথাও বলা আছে। কি ছিল না সেই বইটাতে? সেই চিন্তা, সেই চেতনা। আমাদের ছাত্রলীগরা ব্যস্ত ছিল অন্য কাজে, আমাদের যুবলীগ ব্যস্ত ছিল আরেক কাজে, স্বেচ্ছাসেবক লীগ, উমুক লীগ, তুমুক লীগ, লীগের তো অভাব ছিল না, এত পরিমাণ লীগ ছিল। যদি লিখতে যান কয়েক দিস্তা কাগজ শেষ হবে, শুধু দলের নাম লিখতে লিখতে আর নেতার নাম লিখতে লিখতে শেষ হবে না এগুলা। আজকে কি সবাই কি আসলে ভীত সন্ত্রস্ত? তাহলে এই যে সবাই ভীত সন্ত্রস্ত হলো, সবাই যে আজকে আত্মগোপনে যাচ্ছে, অনেকে বলছে মব করলে মেরে ফেলে, আমার মিছিল করতে গেলে ধরে ফেলে। আওয়ামী লীগের মিছিলে তো আগে মিনিমাম ছোট ওয়ার্ডের মিছিল হয়েছে, সেখানেও 5,000 মানুষ হয়েছে। ঢাকা শহরে আওয়ামী লীগের জনসভা হয়েছে, 50,000 মানুষ আওয়ামী লীগের জনসভাতে এসেছে। তাহলে কি সবাইকে টাকা দিয়ে এনেছিলেন, না দলের লোক ছিল? আজকে সে মানুষগুলো কোথায়? আজকে যদি আমরা সুসংগঠিত থাকি, 10-এর লাঠি 1-এর বোঝা সবাই কথাটা বলি, আজকে যদি এক জায়গাতে 100 জন 500 জন আওয়ামী লীগের ছেলে পেলে দাঁড়িয়ে যায়, আপনাকে মপ করে ফেলবে 10 জনে এসে, 20 জন এসে মপ করে ফেলবে? এই যারা সারা যে আপনাদের মাথায় কেন ঢুকছে না যে আওয়ামী লীগ কিভাবে কেমন করে কিছু করবে, সেরকম কোনো পরিবেশ বাংলাদেশে কি আছে? সেই পরিবেশ আওয়ামী লীগকে তৈরি করে নিতে হবে। আওয়ামী লীগ 71-এ পরিবেশ ছিল না। পাকিস্তানিরা আওয়ামী লীগকে বাংলাদেশে সুষ্ঠুভাবে রাজনীতি করতে দেয়নি। মুক্তিযুদ্ধটা এইভাবে সংগঠিত হয়নি। যারা আওয়ামী লীগের 71 নিয়ে কথা বলেন, সে 71-এর ইতিহাসটা একবার টেনে দেখেন। 71-এ আওয়ামী লীগ কি কি আত্মত্যাগ করেছিল, কি কি ত্যাগ বিসর্জন করেছিল, সেই ত্যাগ কোথায় আজকে আপনাদের? তখন কি পাকিস্তানি হানাদার বাহিনী আপনাদের জন্য গোলাপ ফুল নিয়ে বসেছিল যে আপনারা আসেন রাস্তায়, গোলাপ ফুল নেন, ভাষা আন্দোলন করেন, গোলাপ ফুল নেন, মুক্তিযুদ্ধ করেন? সেটা ছিল? সেখানে বুলেটের সামনে আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ মানুষ, নেতা কর্মীরা আত্মদান দেয়নি? আজকে কেন বলতে হচ্ছে যে আমরা এই পরিবেশ তো সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কিছু নেতৃত্বের ভুল সিদ্ধান্তের কারণে। তো সেটাকে রিভাইভ করতে হলে আওয়ামী লীগকেই তো স্যাক্রিফাইস করতে হবে। এবং এই স্যাক্রিফাইস করার জন্য আমি আগেও যেটা বলেছিলাম, একটি ভাষণ প্রয়োজন, একটি নেতৃত্ব প্রয়োজন, একটি দিক নির্দেশনামূলক কথা প্রয়োজন। যতদিন না এই ভাষণটি প্রচারিত হবে, যতদিন না তৃণমূলের প্রত্যেকটি মানুষ ও বাংলাদেশের প্রতিটি মানুষের কানে সেই মোহনবাসীটি আবার বাজানো হবে, সেই মোহনবাসী না বাজলে এদেশের মানুষ আর রাজপথে নামবে না, আওয়ামী লীগের প্রত্যাবর্তন সহজ হবে না। কোনো বিদেশি প্রভু, বিদেশি শক্তি কেউ এসে এই আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে না। দরকার সেই মোহনবাসীটি বাজানোর, যিনি বাজাতে পারবেন আওয়ামী লীগের পক্ষে, এবং সেই মোহনবাসীটি যদি সাধারণ মানুষের কানে গিয়ে একবার প্রকম্পিত করে, এদেশের মানুষ আবার আওয়ামী লীগের জন্য রাস্তায় নামবে। এটি হচ্ছে চূড়ান্ত সত্য, এটি হচ্ছে নির্মম নিষ্ঠুর বাস্তবতা। এটা আওয়ামী লীগকে মানতে হবে, বুঝতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে। সাইফুল আলম চৌধুরী, আওয়ামী লীগ কি ফিরতে পারবে সহসা? কবে নাগাদ ফিরতে পারে বলে আপনার মনে হয়? এই মোহনবাসী কে বাজাবে? আমার মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কারণে আমি নামগুলো ডিসকাস করতে পারবো না। এই পর্যন্ত আমার 3টা দেশের 3টা পলিটিক্যাল পার্টির সাথে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের মানে এক্সপার্টিস বলতে পারি, আওয়ামী লীগের চেয়ে বেশি ক্রাইসিস ওরা পলিটিক্যাল পার্টির সাথে একটা দেশের আমি কাজ করেছি। তো কিন্তু মানে আওয়ামী লীগের কিছু প্লাস পয়েন্ট আছে। দেখেন, বঙ্গবন্ধু ইটসেলফ আওয়ামী লীগের একটা প্লাস পয়েন্ট। ডক্টর ইউনূস এই 10 মাসে দেখেন, আপনি আওয়ামী লীগের ভোট ব্যাংক আলাদা, বিএনপির ভোট ব্যাংক আলাদা। আপনি এনসিপি এবং ডক্টর ইউনূসের কথাবার্তা দেখবেন, এনসিপি যে ভোট ব্যাংকের দিকে যাচ্ছে সেটা কিন্তু প্রো বিএনপির ভোট ব্যাংক। আমি যদি এনসিপির জায়গায়, তাহলে সত্যি কথা আমি প্রথম থেকে আওয়ামী লীগের পেট থেকে বঙ্গবন্ধুকে বের করে আনার চেষ্টা করে আমি একটা বাংলাদেশের বঙ্গবন্ধু তৈরি করার চেষ্টা করি। তাহলে আর আওয়ামী লীগের ফিরে আসার কোনো চান্স থাকতো না, ঠিক আছে? সেই জায়গাটা তারা, এটা আমার সাথে তারা একমত নাও হতে পারে, হ্যাঁ, হয়তোবা তাদের অন্য স্ট্র্যাটেজি আছে বা তারা ভালো জানে। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে ব্ল্যাঙ্ক ভোট ব্যাংক, দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার জন্য এই ভোট ব্যাংকটা সবচেয়ে কার্যকরী ছিল, কিন্তু সেটা আনটাচড রয়ে গেছে। এটা আওয়ামী লীগের প্লাস পয়েন্ট, ঠিক আছে? তারপরে গত 10 মাসে, গত 15 বছরে আওয়ামী লীগ যা পাপ করেছে, 10 মাসে মোটামুটি ডক্টর ইউনূসের সরকারের সিদ্ধান্ত এবং ধরেন এই যে একটা কি অপারেশন কি জানি ডেভিন হান্ট করেছে না,
এইগুলা মিলে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি অনেকটা ধরেন 20-30% মোচন করে ফেলেছে। এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু এই প্লাস পয়েন্ট গুলো কেন কাজ করছে না, এটাই তো প্রশ্ন আপনাদের। এটা তো উত্তর আপনারা পেয়ে গেছেন, আপনারা দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে নেতৃত্ব না, আসলে এটা হচ্ছে সাংগঠনিক সক্ষমতা। পলিটিক্স আজকালকার দিনে বঙ্গবন্ধুর আমলের পলিটিক্স নেই, কিন্তু পৃথিবীতে এমন একজন নেতা পাবেন না যিনি তার পার্টিকে একাই রান করেন। এখন সেদিন নাই। এখন আমরা 90s এর আগের পলিটিক্স, যেটা সাগরে বলেছেন, 90s এর আগের পলিটিক্স এর কথা, 70s এর পলিটিক্স এর কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পলিটিক্স এর কথা, এটা হবে না। হ্যাঁ, আপনার বাংলাদেশে, মানে এটা আমার অ্যানালাইসিস, বাংলাদেশে গণ আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, 90-তে হয়েছে, 2000-তেও হয়েছে, হোয়াট এভার, হ্যাঁ তারও আগে হয়েছে, পরে হয়েছে, কিন্তু বাংলাদেশের ভোটের পলিটিক্সে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের সামরিক শক্তি দুটো বড় অনুঘটক ক্ষমতা। যদিও আমরা বলছি ট্রান্সপারেন্টলি 4টা বার হয়েছে, তারপরও বিহাইন্ড দ্য কার্টেন এখানে এই দুটা শক্তি কাজ করে, কোনো না কোনো করেছে, আপনি এটা ফেলে দিতে পারবেন না। এখন এই যে সাংগঠনিক শক্তিহীন, মানে সাংগঠনিক সক্ষমতাহীন একটা দলকে এই দুটা শক্তি ধর্তব্যের মধ্যে নিবে কেন? কখনোই নিবে না। ঠিক আছে, তো আওয়ামী লীগের প্লাস পয়েন্ট গুলা আওয়ামী লীগ আসলে ক্যাশ করতে পারছে না, সেটা হচ্ছে তাদের আবারও ফিরে যায়, সেটা হচ্ছে তাদের শর্ট টার্ম গত 10 মাসে কোনো পরিকল্পনা আমি আমার মনে হয় সাগর ভাই দেখে নাই বা তানভীর হয়তো যেটা বলছে দেখে নেই। সেটা হচ্ছে 300, আপনার প্রায় নিয়ারলি আপনি 3টা নির্বাচন হিসাব করলে আপনার 600-700 মোটা দাগে এমপি ছিলেন, মন্ত্রী মিনিস্টার সব সহ, তার মধ্যে মাত্র 108 জন অ্যারেস্ট হয়েছে। বাকিরা কি একজনও না? অথচ আমার জানার মধ্যে যেভাবে নির্বাচন হতে হবে, হ্যাঁ এখানে একটু বলতে হয় যে আওয়ামী লীগের নাকি 100-র মতো এমপি এই মুহূর্তে জেলখানায় আছেন। 108 জন, টোটাল 108 জন। আমি আপনাকে আওয়ামী লীগের কাছে টোটাল ফিগার নাই, আপনাকে ফিগার দিয়ে দিচ্ছি, আওয়ামী লীগ জানে না। এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থা। 100 জন না, 108 জন, 109 জন হয়েছে। ডক্টর শামসুল আলম সহ 109 জন হয়েছে। লাস্ট ডক্টর শামসুল আলম ছিলেন 109 জন, এর আগে ছিল 108 জন। তাহলে 108 জন 9 জন যদি এমপি জেলখানায় থাকেন এই 300 জনের মধ্যে, অনেকে আছেন আত্মগোপনে, তাহলে পালিয়েছে কজন বা বিদেশে চলে গেছেন কজন? মানে সেই প্রশ্ন আমার কাছে নাই। না, আপনার কাছে নাই, কিন্তু সবাই যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছে যে আওয়ামী লীগের সবাই পালিয়ে গেছে, এটা তো প্রতিষ্ঠিত। পালালে ডক্টর শামসুল আলম লাস্ট অ্যারেস্ট হয় কেন? সবাই তো পালায়নি, সবাই পালায়নি। রিয়েল যারা নেতা তারা আসলে কেউ যায়নি, সবাই দেশে আছে। রিয়েল যারা সবাই দেশে আছে। দেখেন, যাদের মনে ভয়টা নাই যে আমাকে নিলে জেলখানা নিয়ে কি করবে, আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই, প্রমাণ করতে পারবে না, এই শক্তি যারা আছে, ঠিক আছে, আপনি 111 এর সময় এর চেয়ে বেশি নেতা অ্যারেস্ট হয়েছে। 111 এর সময় এর চেয়ে বেশি নেতা সাব জেলের সামনে 2 দলের দাঁড়ায় থাকতো। এখন তো দল ভাঙার চেষ্টা করা হচ্ছে না কোনো দলের। 111 এর সময় দলটাকে 3 টুকরা 4 টুকরা করার ব্যবস্থা করা হয়েছে। শীর্ষ নেত্রী থেকে সবাই অ্যারেস্ট হয়েছে ভাই তখন। হ্যাঁ, কিন্তু তখন তার মব ভায়োলেন্স ছিল না। শুনেন, আপনি তো 2007 সালে থাকবেন না। আপনি যখন পরিস্থিতি পরিবর্তন হবে, নতুন পরিবেশ আসবে, নতুন সিমটম বের হবে, নতুন ফেনোমেনা বের হবে, আপনি মব ভায়োলেন্সকে নতুন করে দেখার সিস্টেমটা একই। সিস্টেমটা হচ্ছে আপনাকে কোনোভাবে দমন করা, সেই টুলসটা হচ্ছে নতুন, হচ্ছে আপনার কাছে মব ভায়োলেন্স। তা আপনি ওই সময় স্টেট অ্যাপারেটাস যত অ্যাক্টিভ ছিল ভাই, মব ভায়োলেন্স তো আপনাকে মারতেছে, এটা তো মিডিয়া দেখতেছে, এই সোশ্যাল মিডিয়া যুগে সবখানে প্রচার হচ্ছে। তখন স্টেট অ্যাপারেটাস আপনাকে ধরে নিয়ে যখন রেখে দিত, তখন কি কেউ জানতো না? ওটা তো আরো ভয়ানক ছিল, আরো ভয়ঙ্কর ছিল। আমি বুঝতে পেরেছি। শওকত আলী সাগর, আপনার কাছে আমি শেষ প্রশ্নটি রাখছি। আওয়ামী লীগ কি, মানে এই যে বলছেন না যে
ধরেন যাদের কোনো ভয় নাই তারাই দেশে আছে, হ্যাঁ, কারণ তার তো কোনো দুর্বলতা নাই। এখন আওয়ামী লীগকে তাহলে আপনি যে বলছেন যে কোথাও তাদেরকে তো দেখি না, তারা কোথায় আছে? এই যে না থাকাটা, আপনি যারা অসৎ তাদের অনুপস্থিতিটাই আপনার কাছে আওয়ামী লীগ নাই এটা বোধ হচ্ছে কিনা, ১ নাম্বার। ২ নাম্বার, এই যে না থাকাটা এর মধ্যে নৈতিকভাবে তারা দুর্বল কিনা? এই দুটি প্রশ্নের সঙ্গে শেষ প্রশ্ন যেটা আপনাকে দিয়ে শেষ করব, সেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কবে দেখেন? সুলতানা আপা, আমি একটা বিষয় একটু শওকত ভাইয়ের সাথে মানে কথা প্রসঙ্গ শওকত ভাই মানে বলবেন এটা, যে বিগত সব সংসদ নির্বাচন বলেন বা যে কোনো নির্বাচনে মনোনয়ন কিনতে গেলে মানে এমনও আসন গিয়েছে যে কোনটার পিছনে 50 জন মনোনয়ন পত্র কিনেছে, দাখিল করেছে। তো বাংলাদেশে আমরা যদি আওয়ামী লীগের সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত আমরা বিভিন্ন সেক্টর গুলাতে ধরিয়ে, সুলতান আপা, 5715 জন জনপ্রতিনিধির প্রয়োজন হয়। মানে সংসদ সদস্য থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত, মেম্বারটা বাদ দিলাম বা কাউন্সিলর বাদ দিলাম, আমি শুধু মেয়র, পৌরসভার মেয়র, চেয়ারম্যান এবং সংসদ সদস্য ধরলাম। এই 5715 জন মানুষকে আওয়ামী লীগে নেই। শওকত ভাই বলেন। ধন্যবাদ সুলতানা। নেতাদের অনুপস্থিতির কারণেই মানে আওয়ামী লীগ নাই দেশে যে মনে হচ্ছে কিনা সেটা ঠিক না। দেখেন, আওয়ামী লীগের সমস্যাটা হচ্ছে এই যে আমি বলি যে আওয়ামী লীগ যে নাই বা আওয়ামী লীগকে দেখতে পাচ্ছি না, দেখতে না পারার কারণটা কি? দেখতে না পারার কারণটা হচ্ছে মানে আওয়ামী লীগ কোথাও দৃশ্যমান না। এবং আওয়ামী লীগ দৃশ্যমান না কেন? দৃশ্যমান না হচ্ছে, দেখেন এই যে এই আলোচনাটা আমরা করলাম বা তানভীর সর্বশেষ এই যে প্রার্থীদের বিভিন্ন মানে কি পরিমাণ লোকের, এরা সবাই কিন্তু দেশে আছে, দেশে নাই যে তা না। এবং সাইফুল যেভাবে একটা মানে অলমোস্ট একটা তথ্য উপাত্ত দিলেন যে কি পরিমাণ লোক পালিয়েছে, কি পরিমাণ আছে, আচ্ছা সবাই আছে। সমস্যাটা কোথায় সুলতানা? সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি বা এই ধরনের রাজনীতিগুলো, সাইফুল যে কথাটি বলছিল যে এখন আপনি সাংগঠনিক কাঠামোর যে দুর্বলতা, সেই দুর্বলতাটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রবলেম। এখন প্রবলেম কি, যে এই যে যারা রাজনীতি করে বা যারা মনে করে আচ্ছা ঠিক আছে আমরা একটু একটু করে চেষ্টা করি, তারা আবার কিন্তু এই ভয়ও থাকে যে আমি চেষ্টা করব, চেষ্টা করে কোনো কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসলে এদিকে তো ওরা আমাকে মারবে, তখন আওয়ামী লীগও মারবে কিনা। ভয়টা কিন্তু আওয়ামী লীগের প্রবলেমটা কিন্তু ওই জায়গায়, যে আপনি আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে, যারা মনে করে যে এবং মানে বঞ্চিত সৎ যারা লোক ছিলেন, যারা মনে করে যে এখন দলের একটা তৎপরতা তারা চালাতে পারেন, তাদের প্রবলেম হচ্ছে যে দল আবার তাদের উপর চড়াও হবে কিনা সেটা একটা ভয়। কারণ দল অ্যাকসেপ্ট করছে কিনা, কারণ তার সিগন্যাল পেতে হবে যে দলের হয়ে কে কথা বলবে। এখন এই যে যারা কয়েকজন কথা বলার চেষ্টা করছেন, তারা আমি বিশ্বাস করি বা আমি মনে আমার ধারণা তারা হয়তো একটা সিগন্যাল পেয়েছেন, একটা ওহি পেয়েছেন যে ওকে ফাইন তুমি কথা বলো। উনি কথা বলতে গিয়ে দেখেন যে কর্মীরা নিচ্ছে না, পাবলিক নিচ্ছে না, আচ্ছা তুমি চুপ থাকো, তুমি কথা বলো। এই যে জায়গাটা, এটা বন্ধ করতে হবে। সাগর ভাই, আমি তো শেখ হাসিনার অন্তত কয়েকটি ভাষণে শুনেছি তিনি বলছেন যে যে এখন দাঁড়িয়ে যাবে, যারাই কাজ করবে তারাই। নো 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 সুলতানা, রাজনৈতিক দল কোন সংগঠন এইভাবে চলে না যে যে দাঁড়িয়ে যাবে সেই নেতা সেই, নো, এভাবে চলে না। রাজনৈতিক দলের একটা কাঠামো থাকে, সাংগঠনিক কাঠামো থাকে, সেই কাঠামো অনুসরণ করে তার কার্যক্রম পরিচালিত হতে হয়। রাজনৈতিক দলে একজন নেতা থাকবেন, তিনি নির্দেশনা দিবেন, তিনি সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্ত গ্রহণটাও একটা ডেমোক্রেটিক প্রসেসে হতে হবে। তারপরে সেটি যাবে, সেটি তারা করবে কার মাধ্যমে, সেগুলো একটা সিস্টেম থাকতে হবে। আমি দাঁড়িয়ে গেলাম যে ওকে ফাইন আমি আওয়ামী লীগের নেতা, তানভীর আমার পাশে দাঁড়িয়ে বলবে যে আপনি কে, তানভীর এসে আমাকে একটা ঘুষি মেরে দেবে, সাইফুল এসে সামনে একটা মানে লাঠি নিয়ে দাঁড়িয়ে যাবে, ভাই তোমরা কারা। সো দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। রাজনীতি এভাবে হয় না। সো সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগকে বসতে হবে, আওয়ামী লীগকে ঠিক করতে হবে যে তারা কিভাবে অগ্রসর হবে, কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। সুলতান, আমি আজকে আমরা যখন আলোচনা করছি, আপনি শুরুতে বলছিলেন যে আর মাত্র 2 দিন পরে আওয়ামী লীগের 76তম প্রতিষ্ঠা বার্ষিকী। আচ্ছা, আমি যদি এই এরকম একটা প্রশ্ন করি, আচ্ছা সুলতানা, আমি মানলাম যে বাংলাদেশে একজন দর্শক আপনার এখানে মন্তব্য করেছেন যে দেশে কথা বলার মতো, রাজনীতি করার মতো, দল পরিচালনা করার মতো পরিবেশ নাই, সেটা আপনাদের মাথায় ঢুকে না কেন? ওকে, আমি সেটা আমার মাথায় ঢুকালাম যে বাংলাদেশে এই প্রতিষ্ঠা বার্ষিকীর সময় কোনো কিছু করা যাবে না, ফাইন। কিন্তু দেশের ভিতরে থেকে বা বাইরে যারা আছে কিংবা প্রবাসী যারা আওয়ামী লীগ করেন,
তারা মিলে গত আরো 5 দিন আগে থেকে একটা সপ্তাহ, 10 দিন, 15 দিন টোটাল সোশ্যাল মিডিয়াতে এই নিয়ন্ত্রণ তারা কেন নিতে পারেননি, বা সামনে আগামী 2 দিনে কি তারা নিতে পারবেন? যে এই সময় সোশ্যাল মিডিয়াতে যে ঢুকবে সে শুধু আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, আওয়ামী লীগের হিস্ট্রি, আওয়ামী লীগের ছবি, শুধু আওয়ামী লীগ দেখবে, আওয়ামী লীগ ছাড়া কিছু দেখবে না। এটা করার জন্য তো মাঠে যাইতে হবে না, এটা করার জন্য তো মায়ের খেতে হবে না। আপনি ঘরে বসে 2 কলম লিখে ফেসবুকে আপনার এটা ডক্টর ইউনূসকে গালিও দিতে হবে না, এনসিপি কে গালিও দিতে হবে না, এই সরকারের বিরুদ্ধে বলতে হবে না। আপনি 76 বছরের আওয়ামী লীগ, শুধু আওয়ামী লীগের কথা বলেন তো আগামী 3 দিন আমরা ফেসবুকে ঢুকে দেখবো যে এর বাইরে আর কিছু নাই, আমরা ইউটিউব খুলে দেখবো শুধু আওয়ামী লীগের বাইরে আর কিছু নাই। একটা সময় তো এগুলো হয়েছে না? আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন তো আপনারা সব মিডিয়া, দখল মিডিয়ার মাধ্যমে এগুলো তো করেছেন। এখন করেন তো, করেন না আপনারা। মানে তাইলে আমরা বুঝি যে হ্যাঁ ঠিক আছে, যে যে যেখানে দাঁড়িয়ে যায় সেখানে নেতা হয়ে যায়, সেখান থেকে করা সম্ভব। হ্যাঁ, বিষয়টা অত সহজ না, বাট এইটুকু করেন। এটা করার জন্য নেতৃত্ব লাগে না, এটা দলীয় মানে দলের কর্মী হওয়ার দরকার নাই, নেতা হওয়ার দরকার নাই। যারা আওয়ামী লীগ করতে চান, পছন্দ করতে চান, আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন থাকেন, আপনারা এটা করেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানালাম। আমি আওয়ামী লীগের লোক না, বাইরের লোক, কিন্তু আপনাদের প্রতি এটা জানালাম। সাগর ভাই, এখানে একটুখানি আপনার সঙ্গে যোগ করে দেই আমি। কারণটি হচ্ছে কি, কেন তারা করবে আসলে, আওয়ামী লীগের করার দরকারটা কি? আপনি যদি গত 7ই মার্চের দেখেন, যে আমরা জানি যে বঙ্গবন্ধু 7ই মার্চ একটা ছুটির দিন ছিল, সেটি বাতিল করা হয়েছে। এমনকি 7ই মার্চ এবার উদযাপনই করা হয়নি, কিন্তু আপনি দেখবেন মানুষ নিজের তাগিদে সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিয়েছে, রাইট? আওয়ামী লীগের কিন্তু কোনো অবদান নাই, মানুষ নিজের তাগিদে করেছে। এখন আওয়ামী লীগ হয়তো ওই জন্য বসে আছে কিনা যে মানুষ যখন করবে আমরা এসে পরবর্তীতে যখন না, এখন সুলতানা, এটা 2025, আমরা 26-এ যাচ্ছি, আর কয়েকদিন পরে, বছরের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আছে। আমরা যত সামনে যাব, আরেকটা জিনিস হচ্ছে যে এখন বাংলাদেশটা পুরো বিচ্ছিন্ন দ্বীপ না সুলতানা, এখন সারা ওয়ার্ল্ডে কোথায় কি হচ্ছে, আপনি ইরান নিয়ে, ইসরায়েল নিয়ে, আমেরিকা নিয়ে বাংলাদেশের মানুষ এখন ব্যস্ত আছে, তাই না? তার মানে কি, বাংলাদেশের মানুষের যে পলিটিক্যাল কনসাসনেসটা সেটিতে তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা গ্লোবাল থিঙ্কিং তাদের মধ্যে একটা তৈরি হয়েছে। তারা কম্পেয়ার করার চেষ্টা করে যে বিশ্বের পলিটিক্স কিভাবে চলে, আমার দেশের রাজনীতি কিভাবে হয়, এই জিনিসগুলো তারা কম্পেয়ার করে, এবং তাদের মধ্যে কিন্তু একটা স্বপ্ন তৈরি হয় যে ওই পলিটিশিয়ানরা এই করলে আমার দেশের রাজনীতিবিদরা এগুলো শিখে না কেন। এই যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়, সেই আকাঙ্ক্ষাটা আপনি যদি টোকা দিতে পারেন তাহলে আপনি তাদের মনে জায়গা দিবেন। আপনি যদি টোকা দিতে না পারেন, আপনি এক সাইডে পড়ে যাবেন। এটি হচ্ছে বাস্তবতা, এবং এই বাস্তবতা যদি আওয়ামী লীগ না বুঝতে পারে তাহলে তারা এইভাবে পড়ে থাকবে। এখন আপনার যেটা শেষ প্রশ্ন ছিল, আপনার আরেকটা প্রশ্ন ছিল যে শেখ হাসিনা ফিরবে কিনা। ডক্টর ইউনূসকে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ ইলেকশন করবে কিনা, সেটা তিনি বলেন যে এটা তো আওয়ামী লীগের সিদ্ধান্ত, যে আওয়ামী লীগ তিনি আবার যাতে আওয়ামী লীগ ইলেকশনে যেতে না পারে তার সব ব্যবস্থায় তিনি করে রাখেন আর কি। তো আমি আমার নরসিংদীতে আমার বাড়ি আর কি। তো একজন বাম রাজনীতি খুবই জনপ্রিয় ফজলুল হক খন্দকার, ওনার একটা এরকম একটা গল্প আমি শুনেছি, আমি নিজের কানে শুনিনি, বাট অন্যদের কাছে শুনেছি, যে উনি যখন বিকালবেলা বাজারের দিকে যান, তো একজন লোক রাস্তায় ওনাকে সবাই সালাম দেয়। আমি ওনাকে দেখালে বলতাম স্যার আসসালামু আলাইকুম। উনি একসময় একটি বেসরকারি কলেজের অধ্যাপক ছিলেন। তো এক লোক ওনাকে সবাই সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম। তো উনি একজন দেখে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি প্রতিদিন যখন দেখা হয় আমাকে কি বলো? বলে যে স্যার আপনাকে তো সালাম দিই। তো বলে যে না, সালাম যে দাও এই কি বলো তুমি? তো স্যার বলি আসসালামু আলাইকুম। আচ্ছা এটার অর্থ কি জানো? বলে যে হ্যাঁ জানি স্যার, আপনার উপর শান্তি, আপনার শান্তি হোক, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। আচ্ছা তুমি যে প্রতিদিন তোমার গরুটা আমার ক্ষেতের মধ্যে লাগাই দিয়ে অশান্তি তৈরি করো, আর শান্তির দায়িত্বটা আল্লাহর উপর ছেড়ে দাও, এটা কি কোনো ন্যায় বিচার হইল? তো এটা শেখ হাসিনার ফেরার পথে আপনি অশান্তি তৈরি করে দেয়া, তার ফেরার পথ চাইবেন, সেটা একটা মানে তার উপর ছেড়ে দিবেন, সেটা একটা সমস্যা আছে। বাট এগেইন আমি ওই জায়গাটাই বলি যে শেখ হাসিনার ফেরা ইজ অ্যাজ এ হোল আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগের রাজনীতিতে আবার ঘুরে দাঁড়ানো। এবং এই জায়গাটায় আমি আবার আমার পুরনো কথাটা দিয়ে শেষ করি, এই সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতেই হবে অবশ্যই। এবং আওয়ামী লীগ কিভাবে করবে, আওয়ামী লীগের তার বক্তব্যটাকে চেঞ্জ করতে হবে। আওয়ামী লীগকে কম কথায় মূল কথা বলা শিখতে হবে, বিশেষণ ছেটে ফেলতে হবে, টু দা পয়েন্টে তার বক্তব্য বলতে হবে। এত বিশেষণ দেওয়ার, এত মানে ইয়ে করার কিছু নাই। মানুষ জানে শেখ হাসিনার আগে 10 লাইনের বিশেষণ না দিলেও তিনি শেখ হাসিনা। সো সে 10 লাইনের বিশেষণ ফেলে দেন, ফেলে দিয়ে আপনি তার মূল কথা বলেন। আর সবচেয়ে আমি মনে করি আওয়ামী লীগ তারা ভার্চুয়ালি হলেও দলের নেতাকর্মীদের সঙ্গে বসে তারা তখন নানা প্ল্যাটফর্মে তাদের যোগাযোগ আছে, বসুক। এবং আমি বিশ্বাস করি আওয়ামী লীগের প্রথম টায়ার, সেকেন্ড টায়ার, অন্তত 2 টায়ারের
2 টায়ারের সম্ভব না হলে ফার্স্ট টায়ারের লিডারশিপে যারা আছে তাদেরকে রিটায়ারমেন্টে দিয়ে দেন, কিছুদিন বিশ্রাম করুক, মাঝামাঝি মিডল টায়ার থেকে এনে তাদের হাতে দিয়ে দলকে অর্গানাইজ করতে দেন, কথা বলতে দেন, এবং কথা বলার ক্ষেত্রে সংশোধিত ভাবে আপনাদের পরিকল্পনাটা কি করতে চান সুস্পষ্ট ভাবে তুলে ধরেন। জনগণ তো চাই আপনাদেরকে, শুধু তাদের সঙ্গে আপনারা লিঙ্ক আপটা করেন যে তারা যেভাবে আপনাকে চায় আপনি তার জন্য প্রস্তুত হয়েছেন। আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে প্রস্তুত হতে হবে, আপনাকে প্রস্তুত হন। আমার বক্তব্য এই পর্যন্ত। জি জি, অনেক ধন্যবাদ স্বাগত আলী সাগর, অনেক চমৎকার করে বলেছেন। নিঃসন্দেহে আওয়ামী লীগকে মানুষ চায়, সেটি তাকে নিয়ে যতই কথা বলা হোক না কেন, কারণ যেই রাজনীতিতে আওয়ামী লীগের যে ভূমিকাটি, যেই শূন্যতার সৃষ্টি হয়েছে তার অনুপস্থিতিতে, এটি পূরণ করার মতো আরেকটি দল নাই এখন পর্যন্ত। সুতরাং যেহেতু নাই, ওই আওয়ামী লীগের দিকেই মানুষকে তাকিয়ে থাকতে হয়। সেটির জন্য আওয়ামী লীগকে আসলে প্রস্তুত হতে হবে, এটি সত্যি কথা। সাগর ভাই বলছিলেন আগামী 3 দিন আওয়ামী লীগের কর্মীরা যাতে, বা নেতা কর্মীরা যাতে করে এই তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্তত অনলাইনে পালন করে। আপনি সেই আহ্বানটি জানিয়েছিলেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদিও আমি আওয়ামী লীগের কেউ না, এই মানে এখন দেশের প্রশ্নে, দশের প্রশ্নে তো কি আর করা যাবে, আমি আগামী 3 দিন আওয়ামী লীগের নিয়ে সমালোচনা, গঠনমূলক সমালোচনা করার চেষ্টা করব, যাতে করে তারা তাদের কোথায় ভুল হয়েছে, কিভাবে সামনে করে অগ্রসর হওয়া যেতে পারে, সেই জায়গাগুলি আমি খুঁজে দেখার চেষ্টা করব। এইটুকু কমিটমেন্ট আমি আপনাকে দিচ্ছি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, স্বাগত আলী সাগর, সাইফুল আলম চৌধুরী এবং তানভীর হায়দার। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে আওয়ামী লীগের যে 76তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী 23শে জুন, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে আমি বললামই আমরা নিয়মিত এই আগামী 3 দিন, আজকে একটি হয়ে গেল, আরো দুদিন এই আয়োজনটি করব, এবং প্রতিদিন আমরা বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় দুপুর 1টায় আমাদের এই আয়োজনটি রাখছি। এবং প্রতিদিনই আমার এই টক শো অনুষ্ঠানটি থাকবে প্রতিদিন বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় বেলা 1টায়। আমি এতদিন পরে এই সময়টি নির্ধারণ করতে পেরেছি। এতদিন পর্যন্ত নানান কারণে আমি একটা সুনির্দিষ্ট সময়ে আমার এই শো আয়োজনটি করতে পারিনি। এখন থেকে এটুকু আপনাদেরকে জানিয়ে রাখলাম, প্রতিশ্রুতি দেখলাম, এবং আশা করি প্রতিদিন বাংলাদেশ সময় রাত 11টায় এবং নিউ ইয়র্ক সময় দুপুর 1টায় আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের মতামত, ফিডব্যাক, যে কোনো পরামর্শ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আপনারাও যেমন একটা পথ খুঁজছেন কেমন করে আগানো যায়, বাংলাদেশ যেই সংকটে পড়েছে সেই সংকটের কিনার থেকে দেশটিকে কেমন করে উঠিয়ে আনা যায়, সেই ভাবনার সঙ্গে আমিও আছি, আপনারাও আছেন। আমরা সম্মিলিতভাবে সেই চেষ্টাটি করব যাতে করে আমরা আরেকটু এগিয়ে যেতে পারি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।